আপনি রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে কাজ করেছেন, এখানে তাদের ভাষা নিয়ে জেনেছেন, কাজ করেছেন। তো বর্তমান বাস্তবতা যেখানে রোহিঙ্গারা আসলে দীর্ঘদিন ধরে শরণার্থী হয়ে আছে, সেখানে তাদের ভাষা পরিচয় বা সাংস্কৃতিক যে চর্চা, সেটা আসলে কিভাবে টিকে আছে বা হারিয়ে যাচ্ছে কিনা? রোহিঙ্গাদের নিয়ে আমাদের এত বেশি ভুলভাল জ্ঞান জমা হয়েছে এবং পররাষ্ট্রনীতি, এখানকার কৌশলগত অবস্থান, এগুলিকে নিয়ে এখানে পুরো একটা সামাজিক সাংস্কৃতিক ইতিহাসকে অস্বীকার করবার একটা প্রবণতা আছে। কেবলমাত্র ধর্ম, ভাষা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করবার কোনো অধিকার কোনো রাষ্ট্রের নেই। এবং যদি কোনো রাষ্ট্র সেটা চর্চা করে, সেই রাষ্ট্র শুধু ওই জনগোষ্ঠী না, সেই রাষ্ট্রটি, সেটা ভারত হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা বার্মা হোক, সেই রাষ্ট্রটি যাদেরকে আজকে সে প্রপার সিটিজেন বলছে, তাদের জন্য আসলে একটা বড়সড় হুমকি। 52 থেকে শুরু করে 24, 2018 সব জায়গায় আসলে ভাষার একটা কানেকশন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে ভাষা আসলে রাস্তায় অনেক ধরনের ভাষা তৈরি হয়, যেমন পোস্টার, তারপর হচ্ছে স্লোগান বা সোশ্যাল মিডিয়া কথাবার্তা, যেগুলো আসলে রাজনৈতিক ভাষা থেকে কিছুটা আলাদা। এই ক্ষেত্রে আসলে জুলাইয়ের ভাষাকে কি আপনি একটা নতুন ধরনের রাজনৈতিক কল্পনা বা কালেকটিভ ভয়েস হিসেবে দেখেন? যৌথ সত্তা, জুলাইয়ের ভাষা যদি বলেন, আমি ওই জুলাইয়ের ভাষা বলে বহু কিছু চলছে। জুলাইয়ের যারা সুবিধাভোগী বা জুলাই যারা চেয়েছিলেন শুধুমাত্র ওই একই ধরনের রাজনৈতিক ক্ষমতা নিজের কক্ষিগত করবার জন্য, যারা জুলাই চেয়েছিলেন, অর্থাৎ ওনারা জুলাই চান নাই, ওনারা আসলে আওয়ামী লীগের পতন চেয়েছিলেন, যাতে আওয়ামী লীগের মতোই একটা ওই ক্ষমতা তাদের ই হতে পারে। 18ই জুলাই যে ট্র্যাকটা, যে 52 আর 24 তফাৎ কিরে কথা ক, দ্যাট ওয়াজ অন 18 জুলাইয়ে রিলিজ হয়েছিল, রাইট? এবং এত ইনস্যানিটির মধ্যে ওই র্যাপারটি, হি ওয়াজ আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলছিল। এবং ওই র্যাপার অ্যাপারেন্টলি খুব আমাদের টকশো বুদ্ধিজীবী না, বা ওই অর্থে খুব ক্রিটিক্যাল রাজনৈতিক না, সে নারায়ণগঞ্জের একজন র্যাপার, কিন্তু তার মুখ দিয়ে ভাষা পেল লক্ষ লক্ষ তরুণদের। এটা প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ফাইনলাইনের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইনলাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি, মাহবুবা ইসলাম। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন, তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের প্রফেসর এবং ডিন ডক্টর বখতিয়ার আহমেদ। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করবার জন্য, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি হিয়ার। একদম শুরু থেকে যদি আমরা ভাষার আপনার কাছ থেকেই মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি, যে আপনার গবেষণায় আমরা বারবার দেখি যে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম না, এটা আসলে ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ কাঠামো, যেখানে আসলে আমরা দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ভাষার প্রাধান্য আর প্রান্তিক ভাষাগুলোর, অন্যান্য ভাষাগুলোর যে প্রান্তিক হয়ে পড়া, এই ব্যাপারটা আসলে কিভাবে একটা অসম সম্পর্ক তৈরি করছে? আচ্ছা, প্রথমেই বলে নিই যে ভাষা আমার জন্য, আমার একাডেমিক জার্নিতে খুব গুরুত্বপূর্ণ। ভাষাতত্ত্ব, বিশেষত বৈজ্ঞানিক ভাষাতত্ত্ব, এটা গুরুত্বপূর্ণ কারণ এটা আমার গবেষণা এবং গবেষণা পদ্ধতিকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে। আর আপনি প্রথমেই যেটা দিয়ে শুরু করলেন, ভাষা আর ক্ষমতার সম্পর্ক, এটা আসলে ক্ষমতার সাথে, আরও বললেন যে রাষ্ট্র ক্ষমতা, এটা আসলে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের বোঝা খুব কঠিন কিছু না। কারণ আপনি যদি দেখেন, বাংলাদেশ নামের জাতি রাষ্ট্রটার যেই সূচনা বিন্দু, আমাদের জাতিত্ববোধের যে সূচনা বিন্দু, সেই সূচনা বিন্দুতেই আপনি পাবেন হচ্ছে ভাষার প্রশ্নটা 1952 সালে। ফলে আজকে বাংলাদেশে প্রান্তিক ভাষা, প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রামটা বাঙালি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে বোঝাটা এত কঠিন কিছু না, যদি শুধু আমরা নিজেদেরকে দিয়ে বোঝার চেষ্টা করি। পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সংকট কী ছিল? আমাদের সংকট ছিল যে আমাদের কৃষি অর্থনীতি থেকে ছিটকে আসা, কৃষি অর্থনীতি যেহেতু শোষণে পর্যদস্ত, ফলে শিক্ষা ছিল হচ্ছে আমাদের মূলত নতুন অর্থনৈতিক বন্দোবস্তে শ্রেণী উত্তরণ করে একটা মধ্যবিত্ত হয়ে উঠবার, শিক্ষিত মধ্যবিত্ত হয়ে উঠবার একমাত্র পথ। তো এটা ঐতিহাসিকভাবে আমাদের আগের প্রজন্মগুলি দেখেছে যে মুঘল আমলে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হতে হলে ফার্সি জানা ছাড়া উপায় ছিল না, ব্রিটিশারদের সময়ে ইংরেজি জানা ছাড়া উপায় ছিল না,
নতুন পাকিস্তান রাষ্ট্র যখন আবার একইভাবে ভাষার প্রশ্নে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করবার চেষ্টা করলো, তখন আমাদের এই কৃষি থেকে উঠে আসা শিক্ষা লাভের মধ্য দিয়ে নিজের অর্থনৈতিক ভাগ্য নতুন করে গড়া, যেটার সাথে গড়া এই যে মানুষেরা, সালাম, বরকত, রফিক, আসলে কি নাম, ওনারা সবাই কৃষি সমাজ থেকে আসা এবং শিক্ষার মধ্য দিয়ে নিজেদের শ্রেণী উত্তরণ ঘটানোর চেষ্টা করছেন, এবং নতুন রাষ্ট্র পাকিস্তানে তাদের যে ন্যায্য হিস্সা সেটা তারা দাবি করছেন। সেখানে যখন ভাষার প্রশ্নটা আসলো, তখন আমাদের ছাত্র সমাজ খুব স্বাভাবিক কারণেই প্রতিরোধ গড়ে তুলল। কারণ রাষ্ট্র ক্ষমতায় তারা তাদের ন্যায্য অধিকার, যেটা হচ্ছে মূলত হচ্ছে প্রতিযোগিতার জন্য যেই সমান সুযোগ, যোগ্যতা প্রমাণের, সেই সুযোগটা চেয়েছিল। একটু খেয়াল করলে দেখবেন যে 1952 সেই চাওয়ার সাথে, সেটা ভাষা প্রশ্নে ছিল, 1924 বা 2024 বা 2018 আন্দোলনেরও মিল আছে। সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার মধ্য থেকে নিজের অর্থনৈতিক ভবিষ্যৎকে, নিজের অর্থনৈতিক অধিকারকে, নিজের যোগ্যতা প্রমাণের অধিকারকে চাওয়া, সেটা ন্যায্য একটা প্রতিযোগিতামূলকই চাওয়া। তো সেটা বোঝা কঠিন না। এখন পরিহাস হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর এই একই ধরনের সমস্যা, একই ধরনের সংকটগুলির ক্ষেত্রে, যেমন আপনার প্রথম ভাষা নিঃসন্দেহে বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, কিন্তু আমি বাংলাদেশে এমন জনগোষ্ঠীর মানুষজনেরও আছেন যাদের জন্য বাংলা এমনকি দ্বিতীয় ভাষাও না, এটা তৃতীয় বা চতুর্থ ভাষা। তো তাদের আমরা যে শিক্ষা ব্যবস্থা বা রাষ্ট্রীয় পুরো আয়োজনে যেটুকু করে রেখেছি, এটা অন্তত 21-এর উত্তরাধিকারী রাষ্ট্রের, জাতিরাষ্ট্রের মানুষ হিসেবে, এটা আমরা যে আমাদের সরকার, রাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক, তারা যে বুঝতে পারে না, এমনকি শুধুমাত্র সরকার রাষ্ট্র তো না, আমাদের জনসাধারণও যে বুঝতে পারেন না, এটা আসলে খুব মর্মান্তিক। তো এই জন্য, যেহেতু ভাষা প্রান্তিকতার রাজনীতির প্রশ্ন আপনি বলছেন, সেজন্য আমি আলাপটা সবসময় 1952 দিয়ে করতে চাই। কারণ যেখানে আমাদেরই সুযোগ ছিল, এই ধরনের সমস্যা পৃথিবীর সব জাতিরাষ্ট্রেই আছে। জাতিরাষ্ট্রগুলি যে কোনো একটা সংস্কৃতি, যে কোনো একটা ভাষাকে খুব দাপট, যেটা হয় যে ওই জনগোষ্ঠী, সেটা দাপুটে ভাষা বলি আমি, খুব ডমিনেন্ট একটা অধিপতি ভাষা, অধিপতি সংস্কৃতি আছে। কিন্তু আমরা যে ইতিহাসের মধ্যে দিয়ে জাতিরাষ্ট্র হয়ে উঠলাম, সেটার ইতিহাস ভিন্ন হওয়া উচিত। আমরা আসলে এই ভাষার যে প্রান্তিকতা, এটা তো শুধু ভাষা হারানোর মধ্যে সীমাবদ্ধ না, এটা আসলে দেখা যায় যে ইতিহাস নির্মাণ বা মানুষের আত্মপরিচয়ের উপর একটা গভীর প্রভাব ফেলে। এক্ষেত্রে আসলে ধীরে ধীরে যখন নিজের অভিজ্ঞতা বা জ্ঞান যখন সে নিজের ভাষায় বলতে পারছে না, তখন এটা আসলে কীভাবে বিকৃত হতে থাকে বা হারিয়ে যেতে থাকে, এই ব্যাপারটাকে আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আসলে এটা ভাষা হারিয়ে যাওয়ারও ব্যাপার। ভাষা হারিয়ে যাওয়ার ব্যাপার কেন বলছি, এবং ভাষা শুধু না, এটা মানুষের অস্তিত্বের সাথে জড়িত, এটা অস্তিত্বের ভিত্তি। এটা শুধুমাত্র, এটা ব্যক্তি মানুষের ক্ষেত্রেও, যেমন একেবারে ভাষা নিয়ে গোড়ার দর্শনগুলি বলে যে আমার যে চিন্তার অদ্বিতীয় আধার হচ্ছে ভাষা। আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম। হ্যাঁ, আমি চিন্তা করি, তাই আমি অস্তিত্বশীল। এবং আমরাও তো আসলে আমাদের চিন্তা বা মনের জগৎটা, আমরা তো যখন এমনকি কথা বলছিও না, তখনও তো আমি ভাষার জগতেই আছি। আমার যাবতীয় অস্তিত্ব সবচেয়ে বড় অংশ আসলে ভাষা নির্ভর। হ্যাঁ, ফলে শুধু ব্যক্তি মানুষ না, একই সাথে আমাদের যে যৌথ সত্তা, এই যৌথ সত্তাও নির্ধারিত হয় অনেকাংশে ভাষা দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে যে ভাষা আমাদের মানুষের গণতান্ত্রিকতা যে মানুষের খুব সহজাত প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য, তারও মূলে রয়েছে হচ্ছে ভাষা। কারণ আমরা ভাষা প্রতীক নির্ভর, প্রতীকগুলোর অর্থ কি হবে সে বিষয়ে আমরা একমত হতে না পারলে ভাষা সম্ভব হয়ে ওঠে না। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এটার হাজার হাজার বছর আগে আমাদের বাংলাভাষীরা একটা সাংস্কৃতিক ইতিহাসের মধ্যেই তারা একমত হতে পেরেছিল যে এই শব্দটার মানে এটা হবে, এটার নাম এটা হবে। ফলে আমাদের যৌথ জীবনেরও অদ্বিতীয় শর্ত হচ্ছে ভাষা। হ্যাঁ, তো সেখান থেকে যখন ভাষা হারিয়ে যাওয়ার প্রশ্ন আছে, তো
যেহেতু ভাষা আমাদের ব্যক্তি এবং যৌথ জীবনের অস্তিত্বের প্রশ্ন, ফলে প্রতিটা ভাষারই অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবার অধিকার আছে। কিন্তু গোটা দুনিয়াতেই যেই হারে ভাষাগুলি হারিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র একটা ভাষাভাষীর সংখ্যা কমে গেল, এটা যেমন বিপদ। আমরা সাধারণত বলি যে এগুলি বিপদাপন্ন বা এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, যেগুলির ভাষাভাষীর সংখ্যা খুব কমে গেছে। সেটা হতে পারে 4-5 জন থেকে শুরু করে 10-12 হাজার মানুষ মাত্র সেই ভাষায় কথা বলেন। কিন্তু তার চেয়ে একটা বড় বিপদ, যে কারণে ভাষার মৃত্যু আরও ঘটছে, সেটা হচ্ছে যে খুব অধিপতি ভাষাগুলির অর্থনৈতিক, রাজনৈতিক যেই সামর্থ্য, শক্তি এবং দাপট, তার মুখে পড়ে অনেক ভাষাভাষী জনগোষ্ঠীর পরের প্রজন্মগুলি ওই ভাষাটি শিখছে না। তারা হয়তো প্রথমে শুরু হয় যে তারা অন্য একটি ভাষা, তারা ওই ভাষায় চিন্তা করে এবং নিজের সেটাতে অনুবাদ করে সেই ভাষায় কথা বলে। তো এটা আমি মনে করি যে খুব মানে গোটা পৃথিবীর জন্য পৃথিবীর আমাদের যা কিছু জ্ঞান জাগতিক অর্জন, এগুলিরও তো আধার হচ্ছে ভাষা। প্রত্যেকটা জনগোষ্ঠীর তার মতো করে কিছু জ্ঞান জাগতিক অর্জন আছে, তার কিছু বিশ্ববিখ্যাত আছে, যেগুলি খুব গুরুত্বপূর্ণ। তো এইগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা আসলে ভাষার এই হারিয়ে যাওয়ার প্রশ্নের সাথে জড়িত। আপনি রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে কাজ করেছেন, এখানে তাদের ভাষা নিয়ে জেনেছেন, কাজ করেছেন। তো বর্তমান বাস্তবতা যেখানে রোহিঙ্গারা আসলে দীর্ঘদিন ধরে শরণার্থী হয়ে আছে, সেখানে তাদের ভাষা পরিচয় বা সাংস্কৃতিক যে চর্চা, সেটা আসলে কিভাবে টিকে আছে বা হারিয়ে যাচ্ছে কিনা? এটা তো লম্বা উত্তর হয়ে যাবে, কারণ হচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে আমাদের এত বেশি ভুলভাল জ্ঞান জমা হয়েছে, এবং মানে পররাষ্ট্রনীতি, এখানকার কৌশলগত অবস্থান, এগুলিকে নিয়ে এখানে পুরো একটা মানে সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসকে অস্বীকার করবার একটা প্রবণতা আছে। তা আমি যদি বলি যে যেই প্রশ্নে আজকে বার্মার সরকার তাদেরকে বলছে যে বাংলাদেশি, আচ্ছা, আর হচ্ছে যে আমাদের সরকার বলছে রোহিঙ্গা, কিন্তু একই সাথে বলছে যে তারা বার্মার নাগরিক। কি বলে ওটাকে, সরকার আমাদের খুব মানে মাথা খাটিয়ে একটা অ্যাক্রোনিম তৈরি করেছিল, সেটা হচ্ছে FDMN, ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল। তো ওই অ্যাক্রোনিমটাই, শব্দ সংক্ষেপটাই প্রমাণ করে যে রোহিঙ্গা প্রশ্নে আমাদের অনেক জটিলতা আছে ভাবনা চিন্তার। তো মোটা দাগে যেটা অস্বীকার করা হয় এই ক্রাইসিসের পরে, সেটা হচ্ছে যে রোহিঙ্গারা একটা আরও বিস্তীর্ণ, অনেক ওয়াইড সাংস্কৃতিক ইতিহাসের অংশ, যেটা হচ্ছে মূলত ব্রিটিশ কলোনিয়ালিজম, ভারত মানে উপনিবেশিক ইতিহাস, এবং তারও আগের মুঘল উপনিবেশিক ইতিহাস, এবং এখানে এই অঞ্চলটা যেটাকে আমি বলবো যে পাহাড় এবং সমতলের যেই মিলনক্ষেত্রগুলি আছে, যদি আপনি ভারতীয় উপমহাদেশ বিবেচনা করেন আমাদের দক্ষিণে এই তাহলে এটা অরুণাচল, হিমাচল থেকে শুরু করে বিস্তীর্ণ একেবারে আকিয়াব এই পর্যন্ত, কোস্ট পর্যন্ত। এখানে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে একেবারে সনাতন লাঙল চাষ ভিত্তিক একদম খুব শক্তিশালী কৃষি ব্যবস্থার সাথে পাহাড়ি সংস্কৃতি, যেটা জুম চাষ নির্ভর, দুটাই গ্রেট ট্রেডিশনস, দুটাই খুব শক্তিশালী, অনেক পুরনো ট্রেডিশন। এই দুটো ঐতিহ্যের সংযোগ স্থলে আমরা দেখছি যে এই ধরনের মিশ্র সংস্কৃতিগুলি তৈরি হচ্ছে। তো এখন রোহিঙ্গাদের তো আলাদা করে ভাষা নাই, এটা আসলে দক্ষিণ আরাকান অঞ্চলের যে মানে আরাকানীয় বাংলা, সেই বাংলাটাই হচ্ছে তাদের ভাষা, আরাকানি বাংলায়। কারণ এটা যদি ভাষার প্রশ্নে করতে হয়, তাহলে আমাদের ফেনী নদীর পর থেকে মোটামুটি নাফ নদীর এই পর্যন্ত এই অঞ্চলের মানুষেরা যে ভাষায় কথা বলেন, এগুলি একই ভাষা। কিন্তু পার্থক্যটা এখন যেটুকু আছে, সেটা হচ্ছে যে যেহেতু মানে সামরিক নিপীড়ন এবং বার্মা সরকারগুলির যেই ভয়াবহ নির্যাতন এবং তাদেরকে যেই বঞ্চনা, কোনো ধরনের শিক্ষা, স্বাস্থ্য, এগুলির মধ্যে
রাখা হয়নি, ফলে তাদের ভাষায় পরিবর্তনটা কম হয়েছে। যেটুকু পরিবর্তন হয়েছে, যেহেতু শিক্ষা ব্যবস্থা বলতে যেটা ছিল রোহিঙ্গাদের সেটা হচ্ছে মাদ্রাসা ভিত্তিক, ফলে আরবি ফার্সি ভাষার কিছুই ঘটেছে, কিন্তু বাংলা বা অপর ভাষার প্রভাবে ওই আরাকান অঞ্চলের অন্যদের যে ভাষাটা পরিবর্তন ঘটেছে সেই পরিমাণ পরিবর্তন ওদের ওখানে রোহিঙ্গা ভাষায় ঘটেনি। তো ফলে এটা আলাদা করে রোহিঙ্গা ভাষার প্রশ্নটা, মানে আমি ভাষার চেয়ে বলছি যে ভাষা কেন আমরা দেখি, মানে আমরা সাংস্কৃতিক ইতিহাস আসলে একটা বড় অংশ ভাষায় খুঁজতে হয়, কারণ টাইম ট্রাভেল করবার বা খুব প্রামাণ্য ঐতিহাসিক প্রমাণ থাকে না, অনেক কিছুরই খুব প্রামাণ্য ঐতিহাসিক কোনো প্রমাণ থাকে না। তো সেক্ষেত্রে যখন আমি সাংস্কৃতিক ইতিহাস খুঁজতে গেলে তখন ভাষা প্রায় অদ্বিতীয় পথ হয়ে যায়। তো রোহিঙ্গারা যেই মানে আরও মানে অনেক ব্রডার একটা ইতিহাসের অংশ, এবং 1947 সালে নাফ নদী দিয়ে একটা সীমানা টেনেই এটা, যেটা আমাদের পুরো এখানকার মানে উপনিবেশ উত্তর এই উপমহাদেশে, এটা একটা ভয়ঙ্কর অন্যায় তাদের সাথে করা হয়েছে। এবং তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এটা আরও ভয়ঙ্কর কিছু, আমি বলবো যে রাষ্ট্রীয় মানে প্রতিহিংসা এবং ভয়ঙ্কর সহিংসতা চালানোর একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, যেটা আমাদের জন্য আরও দুশ্চিন্তা করবার আছে। কারণ একই ধরনের প্রেক্ষাপট আসামে আছে, ত্রিপুরায় আছে, যেখানে এখন জোরদার হচ্ছে এই আলাপ যে বাংলাভাষী মুসলমান মাত্রই বাংলাদেশি। এটা প্রথমত খুবই আঞ্চলিক আধিপত্য বিস্তারের একটা তো অস্ত্র বটেই, কিন্তু রোহিঙ্গা প্রশ্নটা, যেটা সে সময় আমাদের সরকার এবং পররাষ্ট্রনীতি সেভাবে সামাল দিতে পারেনি, তার মূল্যই চুকাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন, এটা জাতিরাষ্ট্র হিসেবে আমাদের জন্য একটা সাংঘাতিক থ্রেট তৈরি করছে, ঝুঁকি তৈরি করছে, যে আমাদের প্রতিবেশীরা এবং তাদের একেবারে নিছক রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের এই অঞ্চলের, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের যেই সাংস্কৃতিক ইতিহাস এবং উপনিবেশিকতা তাকে যেই ছকে সাজিয়েছিল, এবং 47-এর সেই লাইনের দাগগুলি, সেগুলি অনুযায়ী যেভাবে হোমোজেনাস সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে, এটা প্রথমত ওই দেশগুলির জন্য, জাতিরাষ্ট্র হিসেবে তাদের জন্য বিপজ্জনক। সেখানে তারা খুবই টোটালিটেরিয়ান শাসনের জন্ম দেবে, কিন্তু একই সাথে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের জন্য সমস্যা তৈরি করবে। এই জন্য হচ্ছে রোহিঙ্গা প্রশ্নটিকে আমাদের খুব খুব পর্যবেক্ষণ করতে হবে এবং বারবার জোর দিতে হবে যে উপনিবেশিক এবং তার আগের ইতিহাস, এই 47-এর সীমারেখার মধ্য দিয়ে মানুষের সাংস্কৃতিক ইতিহাস লেখা যায় না, জাতিতাত্ত্বিক ইতিহাস লেখা যায় না। এটাকে বিবেচনা করতে হবে, এবং যেই সংস্কৃতি, যেই ধর্মের মানুষ 47-এর পরে যেখানে ছিল, সেখানে 47-এর আগে যেখানে ছিল, সেখানে তার থাকবার, নাগরিক হিসেবে সবগুলি অধিকার পাওয়ার, এবং কেবলমাত্র ধর্ম, ভাষা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করবার কোনো অধিকার কোনো রাষ্ট্রের নেই। এবং যদি কোনো রাষ্ট্র সেটা চর্চা করে, সেই রাষ্ট্র শুধু ওই জনগোষ্ঠী না, সেই রাষ্ট্রটি, সেটা ভারত হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা বার্মা হোক, সেই রাষ্ট্রটি যাদেরকে আজকে সে প্রপার সিটিজেন বলছে, তাদের জন্য আসলে একটা বড়সড় হুমকি। আপনি বলছিলেন যে 52 থেকে শুরু করে 24, 2018 সব জায়গায় আসলে ভাষার একটা কানেকশন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে ভাষা আসলে রাস্তায় অনেক ধরনের ভাষা তৈরি হয়, যেমন পোস্টার, তারপর হচ্ছে স্লোগান বা সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা, যেগুলো আসলে রাজনৈতিক ভাষা থেকে কিছুটা আলাদা। এই ক্ষেত্রে আসলে জুলাইয়ের ভাষাকে কি আপনি একটা নতুন ধরনের রাজনৈতিক কল্পনা বা কালেকটিভ ভয়েস হিসেবে দেখেন? যেটা হয় যে বড় বড় সামাজিক উত্থান পতনের সময় একটা প্রশ্ন হতে পারে, প্রশ্নটাকে আমি এইভাবে দেখতে চাই যে আপনি দেখবেন যে এখন মানে জুলাইয়ের যেই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিলেন, বিশেষত তরুণ প্রজন্ম, ওনারা এখন নেই। আচ্ছা, জুলাইয়ের মুখ বলতে এটা রিডিউসড হয়েছে কিছু একেবারেই রাজনৈতিক দলে সক্রিয় বা বিভিন্ন রাজনৈতিক, যাদের একটা রাজনৈতিক মতাদর্শ আছে, যারা রাজনৈতিক আছে। কিন্তু জুলাই তো একটা, আমি বলবো যে একটা বড় সামাজিক অভ্যুত্থান ছিল, যেটা হচ্ছে খুব মানে নিপীড়নমূলক, একশিলাভূত টোটালিটেরিয়ান একটা রেজিম, যেটা
ন্যূনতম জনগণের যেই ভোটাধিকার সেই ভোটাধিকারকে রাখেনি। তো এটা মানুষজন যতদিন পেরেছে সহ্য করেছে। তারপরে হচ্ছে তো কিন্তু যখন একটা রাজনৈতিক ইতিহাস লেখা হয় তখন একটা খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে। এটা আমি প্রথম বলছি তা না, এটা আসলে যারা ইতিহাস লেখেন তারা বহু আগে থেকে খেয়াল করছেন যে ইতিহাসটা তখন লেখা হয়, এটাকে বলা হয় হচ্ছে যে স্টিমুলি অ্যান্ড রেসপন্স। স্টিমুলি রেসপন্স মানে হচ্ছে কি, যে কেউ একজন একটা স্টিমুলাস দিয়েছেন, মানে জাগরণীমূলক কিছু দিয়েছেন, জনগণ বলতে যাদেরকে বোঝায় ওনারা ওটা ওই 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 স্টিমুলি, অর্থাৎ স্টিমুলি কিন্তু মেডিকেল সায়েন্সও আছে, ইঞ্জেকশনে আপনি একটা স্টিমুলি দেবেন, ওটা পেয়ে তারা হচ্ছে যে শুরু করে দেন এই করে, যেন এর আগে জনগণের নিজেদের চিন্তা করবার ক্ষমতা ছিল না, নিজেদের কোনো ভয়েস নাই, তারা যেন কিছুই বোঝেন না, শুধুমাত্র কোনো বড় নেতা বা তারা করেছেন। আপনি দেখবেন যে পুরো রাজনৈতিক ইতিহাস লিখবার ক্ষেত্রে এটা একটা খুব মানে সবখানেই যে কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ধরেন যে আমরা 1970, 80, 90, 2010, 2020-এর দশক, কয়টা দশক হয়, 5টা 6টা দশক কাটিয়ে দিলাম, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? এখানে জনগণের ন্যূনতম একে অস্বীকার করা হয়। হ্যাঁ, যে মনে হচ্ছে যে 7ই মার্চ কি 26শে মার্চের আগে জনগণ ঘুমাচ্ছিল? যে লক্ষ লক্ষ যারা 69-এর গণ অভ্যুত্থান করেছেন যেই ছাত্র জনতা, ওনারা কি ঘুমাচ্ছিলেন, নাকি ওনারা নির্বোধ, না ওনাদের কোনো সক্রিয় সত্তা নাই? তো এই ইতিহাসের ফাঁকটা আসলে আমাদের প্রথমত বুঝতে পারতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এই এজেন্সির মানে এই যে তথাকথিত যারা মনে করছেন যে কোনো বিপ্লব, যে কোনো অভ্যুত্থানের যে নেতৃত্ব, এটা আই ফাইন্ড ইট পার্সোনালি খুব ইনসাল্টিং লাগে আমার কাছে। যেটা হচ্ছে যে ইভেন আমিও ইনসাল্টেড ফিল করি, কি আমি কি ওই এত বোকা লোক তো আমি না, আমিও তো রাস্তায় নেমেছি, কিন্তু এটা কি কোন নেতা? আপনি জিজ্ঞেস করে দেখেন যে লক্ষ লক্ষ শিক্ষার্থী, আমার শিক্ষার্থীরা নেমেছিল, তারা কোনো নেতা চিনতেন না। তো কিন্তু এই নেতা না চেনার এই ইতিহাসে বহুবার হয়েছে, হয়ও। তাহলে আমরা এই যে যৌথ সত্তার স্বর কোথায় দেখতে পাবো? যৌথ সত্তার জুলাইয়ের ভাষা যদি বলেন, আমি ওই জুলাইয়ের ভাষা বলে বহু কিছু চলছে, যেমন হচ্ছে যে খুব অশ্লীল নারীবিদ্যে, অশ্লীল বলবো না, বলবো যে ভয়ঙ্কর যৌন সহিংস ভাষা, এবং যেহেতু জুলাইয়ের কিছু নেতা বলে চিহ্নিত দাবি লোকজন বলেছেন, এবং ভয়ঙ্কর সব যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে বিশেষত মানে নিজের স্যানিটি রেখে কথা বলার অসম্ভব করে তুলেছে। সবচেয়ে জনপ্রিয় ওপিনিয়ন মেকার, ইনফ্লুয়েন্সার হচ্ছে কে কত বেশি সহিংসভাবে কথা বলতে পারেন। এই যে একটা তৈরি হয়েছে, এটা জুলাইয়ের ভাষা না, এটা অ্যাবসলিউটলি না। এটা জুলাইয়ের যারা সুবিধাভোগী বা জুলাই যারা চেয়েছিলেন শুধুমাত্র ওই একই ধরনের রাজনৈতিক ক্ষমতা নিজের কক্ষিগত করবার জন্য, যারা জুলাই চেয়েছিলেন, অর্থাৎ ওনারা জুলাই চান নাই, ওনারা আসলে আওয়ামী লীগের পতন চেয়েছিলেন, যাতে আওয়ামী লীগের মতোই একটা ওই ক্ষমতা তাদের হতে পারে। এটা তাদের ভাষা। জুলাইয়ের ভাষা কোথায় এবার আসি? জুলাইয়ের ভাষা হচ্ছে যেখানে মানুষ কীভাবে কথা বলে, মানে এটার একটা উপায় হচ্ছে যে কোনো যৌথ সম্মিলিত মানুষ কিছু টেক্সট তৈরি করে, ওগুলি খুব পপুলার ফর্মে। হ্যাঁ, আমি বলবো যে জুলাইয়ের ভাষা আমাদের প্রথম তৈরি হয়েছিল হিপ হপ র্যাপে, আমার দেখা যেটুকু, যে 18ই জুলাই যে ট্র্যাকটা, হ্যাঁ, যে 52 আর 24 তফাৎ কিরে কথা ক, দ্যাট ওয়াজ অন 18 জুলাইয়ে রিলিজ হয়েছিল, রাইট? 18 জুলাইয়ে রিলিজ হওয়ার পরে এবং এত ইনস্যানিটির মধ্যে ওই র্যাপারটি, হি ওয়াজ আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলছিল। এবং ওই র্যাপার অ্যাপারেন্টলি খুব আমাদের টকশো বুদ্ধিজীবী না, তার না, বা ওই অর্থে খুব ক্রিটিক্যাল রাজনৈতিক না, সে নারায়ণগঞ্জের একজন র্যাপার, কিন্তু তার মুখ দিয়ে ভাষা পেল মানে লক্ষ লক্ষ তরুণদের। এটা কেন? কারণ হচ্ছে যে এটা হয় ইতিহাসের এরকম সময়ে, প্রাচীনকালেও হতো, যেটাকে বলা হতো যে খুব ভুরি ভুরি উদাহরণ আছে আর কি, যারা সাবল্টার্ন ইতিহাস চর্চা করেন, যে কেউ হয়তো দেবী দেখতে পেত, কেউ হয়তো দিতে পেত, খুব স্বাভাবিক, নতুন কিছু না। তো একজন র্যাপারের মাথায় কেন ওই শব্দগুলি ভর করলো যে 52 আর 24 তফাৎ কিরে কথা ক, হ্যাঁ,
তার মানে 1952 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি কিন্তু আমাদের আলাপও শুরু হয়েছিল এখান থেকেই, রাইট? এবং আমি বলছিলাম যে 52 আর 24-এর মধ্যে দারুণ কিছু সাদৃশ্য আছে, দারুণ কিছু সাদৃশ্য আছে। তো এই জুলাইয়ের ভাষা পরে আছড়ে পড়লো আমাদের দেয়ালে দেয়ালে। এবং আমি নিজে দেখেছি যে জুলাইয়ের সময় অবশ্যই রাগের ভাষা ছিল দেয়ালে, মানে তরুণদের রাগ সেটা আছড়ে আছড়ে পড়েছিল দেওয়ালে, যে কয়দিন ঈদ চলছিল। এবং 36 জুলাইয়ের পরে সেই ভাষাগুলি বদলানো শুরু করলো। সেখানে স্বপ্ন ছিল, সেখানে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিবিম্বগুলি ছিল, তরুণরা যারা কোনো আমাদের এর আগের যে স্বৈরতন্ত্র যেটাকে আমরা বলছি সেটা টিকে ছিল হচ্ছে বিভাজনের মধ্য দিয়ে। এই দেয়ালের ভাষায় ছিল হচ্ছে ঐক্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা ছিল। এবং তার বাইরে যেটা ছিল যে বিভাজনের যেই দুই কোয়ার্টার, ওই যারা খুবই ধর্মীয় রাজনীতিতে এবং যারা খুব কট্টর সেকুলার রাজনীতিতে, তাদের এক ধরনের তারা ছিল, কিন্তু তারা সামান্য। বেশিরভাগই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তরুণ প্রজন্মের যে নতুন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই আছড়ে পড়েছিল দেয়ালে, এক্সপেকটেশনসটা আছড়ে পড়েছিল দেয়ালে। কিন্তু তারপরে বোধহয় আয়োজনটা ছিল যে এগুলি যেন কোনোভাবেই না হয়, এই জন্য খুব বিভৎস কিছু, আপনারা তো ইদানিং ন্যারেটিভ কথাটা পছন্দ করেন, ন্যারেটিভ তৈরি সারাক্ষণ দেখি যে সবাই ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে এবং ন্যারেটিভ তৈরি করে কিছু দখল করতে চাচ্ছে। এই ন্যারেটিভ তৈরি যারা করে না, আর আমরা দেখি যে ন্যারেটিভ কেউ তৈরি করে না, ন্যারেটিভ আসলে অসংখ্য মানুষের ইসের মধ্যে দিয়ে তৈরি হয়। হ্যাঁ, যে বলেছিলাম না যে ভাষা, আমি আপনি যদি একই কথা না বুঝি আমরা কেউ কাউকে বুঝবো না। তো যারা ন্যারেটিভ তৈরি করতে চান এবং যারা মনে করেন জনগণকে ন্যারেটিভটা করতে হবে, তারা মনে করেন যে জনগণকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জনগণের বুদ্ধি এবং বিবেচনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই একই মনোভঙ্গি আওয়ামী লীগের ছিল, এটা দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু শেষমাস কী হয় আমরা দেখেছি। আওয়ামী লীগে তো ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তাই না? মুক্তিযুদ্ধের প্রশ্নটিকে সে তার দলীয় ন্যারেটিভে পরিণত করেছে। আমরা দেখেছি যে জুলাইয়ের যদিও কোট করে জুলাইয়ের ভাষা বলতে তখন যেই প্রতিবাদ একটা ব্যাপার ছিল, সেগুলো আসলে দীর্ঘমেয়াদে এখন প্রায় 2 বছর পরে এসে অনেক কিছু আসলে ওভাবে করে বলা হয় না বা হারিয়ে যাচ্ছে। তো এই যে নাগরিক চেতনা বা এই হারিয়ে যাওয়া বা রাষ্ট্রকে দেখার দৃষ্টিভঙ্গি কি বদলে যায় কিনা, এই ব্যাপারটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? বদলে যায়, আমি হতাশ না কেন এই প্রশ্ন থেকে একটাই থাকে যে অনেকে আবার হতাশ হচ্ছে যে সব শেষ হয়ে গেল, আমাদের স্টুডেন্টরা বাচ্চারা কী চেয়েছিল সবই বুঝলাম, এখন তো নানা ধরনের মারামারি খুনাখুনি, কেউ বলছে যে এদিকে ধর্মপন্থীরা দখল করছে, অন্যরা বলছে যে এগুলি সব গেল ভারতীয়ই হয়ে গেল, এসব কাদা ছুড়োছুড়ি চলছে। এই পুরোটাই সেই কনস্পিরেসির অংশ, যেটা আসলে দুই পক্ষই আমার কাছে মনে হয় যে যেই আমাদের একেবারেই জুলাইয়ের ফেমলেস যেই মিলিয়ন্স তরুণ, তাদের বিরুদ্ধে দুই পক্ষই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা খুব আমূল পরিবর্তন চেয়েছিলেন, যেটা এই রাজনীতির কোনো পক্ষই এটা আসলে পারবে না। কারণ এই জুলাইয়ের মধ্য দিয়ে একটা সময় মনে করা হতো না যে এই তরুণ প্রজন্ম রাজনীতিকভাবে সংবেদনশীল না, পলিটিক্যালি সেন্সিটিভ না, তারা কিন্তু পলিটিক্যালি দেয়ার ওয়াজ নট কোনো পলিটিক্স ছিল না এখানে, তাই না? এবং দেখা গেছে যাবতীয় মানে কী বলে দীক্ষায়ন প্রকৌশল, ইনডক্ট্রিনেশন, যেই টেক্সট বুকের বই বদলাও, টেলিভিশনে ওই একই দাও, পত্রিকাগুলিকে কন্ট্রোল করো, যাবতীয় সোর্স ইন্টারনেটে এমন একটা ফোর্স তৈরি করো যাতে হচ্ছে যে ন্যারেটিভ সব ওরা কন্ট্রোল করবে। এই সব কিছুর প্রথম প্রত্যাখ্যান ছিল নিঃশব্দ প্রজন্ম। তার মানে যে তারা নিষ্ক্রিয় ছিল না। আপনি বেসরকারিতে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির কথা এগুলি ভাবেন, তাদের একটা পর্যবেক্ষণ ছিল। তো আসার জায়গা হচ্ছে এমনিতেই তো জনগোষ্ঠী হিসেবে আমরা খুব তরুণ, মানে পপুলেশনের আমাদের পপুলেশনের একটা বড় অংশ তরুণ, এবং যারা জুলাই ঘটালেন তারা সেই প্রজন্ম, মানে ঘটালেন বলতে ওই একজন দুজনেই না, মানে যাদেরকে দেখা যাচ্ছে, আমি বলছি যাদের দেখা যাচ্ছে না, তারাই জুলাইয়ের মূল চালিকা শক্তি এবং তারাই ঘটিয়েছেন এটা।
কারণ বাকি যারা বলছেন যে আমরা ঘটিয়েছি বা ওরা ঘটিয়েছে, ওনারা ঘটালে বহু আগেই ঘটাতে পারতেন, তাই না? যতক্ষণ পর্যন্ত আমাদের মানে আমরা যৌথভাবে চাইনি, এটা ঘটেনি। কাজেই ওইটা সবসময় আমাদের চ্যালেঞ্জ করতে হবে। যারা বলছেন দুই পক্ষই, যারা বলছেন যে আমরা নেতৃত্ব দিয়েছি আর যারা বলছেন যে ওটা ওনাদের ষড়যন্ত্র ছিল, এরা কেউই জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। মানে আপামর মানুষের যে একটা যৌথ শক্তি ক্ষমতা আছে, এবং এরা প্রত্যেকেরই অগণতান্ত্রিক এবং গণতন্ত্র বিরোধী হয়ে উঠবার সম্ভাবনা আছে এদের। যারাই দাবি করবেন মানে জুলাই বিপ্লবের অ্যাবসলিউট নেতৃত্ব, কিংবা যারাই জুলাই বিপ্লবকে ষড়যন্ত্র বলবেন, তাদের প্রত্যেকের, কারণ তারা দুজনই মানে সংঘবদ্ধ সম্মিলিত মানুষের সক্ষমতাকে অস্বীকার করছেন। কাজেই তারা দুজনই, আমি বলবো যে জনগণের মানে জনগণ বলতে আমি জনগণ কথাটাও পছন্দ করি না, ওনারা পচিয়ে ফেলেছেন, কিন্তু হচ্ছে যে মানে সংঘবদ্ধ মানুষের শক্তিকে নাগরিকদের শক্তিকে অস্বীকার করছেন। সো এখন আসার জায়গা হচ্ছে যে এনারা সবাই আরও অনেক দিন তরুণ থাকবেন, আপনারা আরও অনেক দিন তরুণ থাকবেন, এবং খুব সহজে মনে হয় না যে কোনো রাজনৈতিক শক্তি খুব পার পেয়ে যাবে। এমনকি বিপ্লবোত্তর সময়েও যারা বাড়াবাড়ি করেছেন অনেক দিন ক্ষমতার মধ্যে, বা নিজেদের যা যা করতে ইচ্ছে করে সহিংস কাজকর্ম, হ্যাঁ, সেগুলি এতদিন বা ওনারা নিপীড়িত হয়েছেন ফলে পাল্টা নিপীড়ন চালাবেন, এগুলি যারা করেছেন তাদেরকেও আসলে কেউ পছন্দ করেনি, তাই না? সো এটাই আসার জায়গা। যে আমার মনে হয় যে অনেকে বলেন যে বদলায়নি, কিন্তু আমি অসংখ্য পরিবর্তন দেখতে পাই অনেক। এখনো পর্যন্ত আশাহত হওয়ার মতো খুব বড় কিছু ঘটেনি। আর আরেকটা জিনিস যে মানে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়া, এগুলি আমাদেরকে অন্য ধরনের একটা শক্তি দিয়েছে আমাদের রাজনৈতিক চর্চার। এটাকে যদি ঠিকভাবে, ওখানেই ষড়যন্ত্রটা, যে বীভৎস সহিংস ভাষা এগুলি দিয়ে আসলে বাকিদের স্বরকে চাপা দেওয়া, এটা দুই পক্ষই করছে। হ্যাঁ, এটাই কারণ হচ্ছে যে তারা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা পার্টিজান, তাদের প্রত্যেকেরই ওই ক্ষমতা কেন্দ্রগুলি রেখে ওইভাবেই করবার আছে। তো ওখানে আমার মনে হয় যে আমাদের যদি আমরা খুব সতর্ক থাকতে পারি এবং সেই প্রত্যেকটা জায়গার দখল ধরে রাখতে হয়, মানে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে না, তাদেরকে করতে চায় না, তাদেরকে রাস্তা দখল করে রাখতে হয়, পাবলিক স্পেস দখল করে রাখতে হয়, না হলেই কিন্তু এটা হবে, মানে ওনারাই হবে। সেই কাজটা জরুরি, সেটা করা গেলে আমার ধারণার পরিবর্তন ঘটবে। আমরা যদি একটু উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি একটু বলি, যে পার্বত্য চট্টগ্রামে আপনার কাজগুলোতে উন্নয়ন প্লাস ভূমি এবং জাতিগত যেই রাজনীতির একটা জটিল সম্পর্ক, সেটা উঠে এসেছে। বর্তমানে বাংলাদেশের বা অনেক দিন ধরে আমরা বাংলাদেশের গত উন্নয়ন প্রকল্পগুলো যদি দেখি, সেগুলো কি আসলে কতটা স্থানীয় জনগোষ্ঠীর জন্য তাদের প্রয়োজন থেকে এসেছে, আর কতটা কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পর অংশ হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে আপনার মনে হয়? এটা হচ্ছে কি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি এটা তো অস্বীকার করবার উপায় নেই, আমার গবেষণার বেশ কিছু জায়গা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। কিন্তু আমি দেখি যে পার্বত্য চট্টগ্রাম গবেষণা না, পার্বত্য চট্টগ্রামকে আমি ক্ষেত্র হিসেবে বেছে নিই যে এটা একটা প্রান্তিক অঞ্চল, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, এমনকি সামরিক সার্বভৌমত্বের জায়গা থেকে, এগুলির জায়গা থেকে এটা একটা প্রান্তিক অঞ্চল। ফলে ওই প্রান্তিক অঞ্চল থেকে বাংলাদেশ রাষ্ট্রকে বোঝাটা সহজ হয়, কারণ ওইখানে গেলে খুব মানে বাংলাদেশ রাষ্ট্রের যেহেতু খুব ভিন্ন রকম একটা চেহারা আছে, সেই চেহারাটা ওইখানে স্পষ্ট হয়, হ্যাঁ, যে কোনো প্রান্তিক অঞ্চলে। এটা আমি আমার ট্রেনিং যে ডিসিপ্লিনে অ্যানথ্রোপোলজিতে, এটা খুব খুব প্রচলিত একটাই, যে আমরা খুব বড় কোনো সিস্টেমকে, সাংস্কৃতিক ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থাকে বোঝার জন্য ওটার প্রান্ত সীমা থেকে আমরা দেখার চেষ্টা করি। যে সেই বাজার ব্যবস্থা দেখতে হলে আমরা হয়তো চরাঞ্চল থেকে দেখব যে বাজার ব্যবস্থার কী কী এইগুলি সেখানে পড়ছে, এই ধরনের একটা কায়দা আছে। তো আমার পার্বত্য চট্টগ্রামের কাজ মানে ভাষার কাজের বাইরে আসলে ওটা ছিল হচ্ছে সেই কাজটি। তো এখানে যেটা হচ্ছে যে মানে ভূমি
ওটার তো একটা অন্যরকম ইতিহাস আছে। এবং আমি আগে যেটা বললাম যে ওটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে দুটা খুব স্ট্রং ট্র্যাডিশনের একটা সংঘাত হয়, একটা ফ্রিকশন হয়। তো সেখানে যে উন্নয়ন প্রকল্পগুলি এখানে দুঃখজনক হচ্ছে যে আর সব জাতিরাষ্ট্রের মতোই খুবই সংবেদনশীল ইনসেনসিটিভ কাজকর্ম আমাদের রাষ্ট্র করেছে। এবং যেই মানে এই সব অঞ্চলের রাষ্ট্রের যেটা হয় কি যে সে সারাক্ষণ মনে করতে থাকে এখানে বোধহয় আমার সার্বভৌম ক্ষমতাটা, টেরিটোরিয়াল সভারেনিটি চ্যালেঞ্জড। ফলে এখান থেকে সে প্রায় প্যারানয়েড হয়ে যায় এবং সেই জায়গা থেকে মূলত হচ্ছে প্রথমত সামরিকায়ন, তারপরে হচ্ছে প্রতিটা অঞ্চলকে রাষ্ট্রের আর সব জায়গার মতো আরও বেশি বেশি নজরদারি, সার্ভেলেন্স এবং পপুলেশন ট্রান্সপ্লান্টেশন। এখানকার লোক এখানে বসে মানে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের এই ধরনের প্রান্তসীমাই খুব কম, বাংলাদেশ ছোট দেশ, গোটা দুনিয়ার আর সব দেশ আরও বড় বড় স্কেল এটা করেছে। যেমন একটা উদাহরণ বলি যে ওখানে একটা বড় ধরনের পপুলেশন ট্রান্সপ্লান্টেশন হয়েছে। সেটা শুধুমাত্র যে গরিব বাঙালিদের নিয়ে গিয়ে ওখানে জায়গা জমি দিয়ে বসানো হয়েছে এমনটা না, এটা শুধুমাত্র না, তার বাইরেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে পাহাড়ি গ্রামগুলিকে উঠিয়ে এনে রাস্তা বা ওই খালের পাশে, নদীর পাশে এনে বসানো হয়েছে, যেটা তাদের যেই মানে পরিবেশের সাথে তাদের যে সম্পর্ক, জীবন জীবিকার সম্পর্ক, সেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। যেমন পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যেমন বলি যে আপনার কাপ্তাই বাঁধ, এটা একটা উন্নয়ন প্রকল্প ছিল ইউএসএআইডির অর্থায়নে। এবং এটার যে হিউম্যান কস্ট, এটার জন্য যত মানে প্রায় এক হিসাব বলে যে 90,000 কি 1 লাখের বেশি পরিবার তাদের সব কিছু হারিয়েছে। তো এইটার উন্নয়ন হিসেবে এটার যেই ইলেকট্রিসিটি প্রোডাকশান এবং ন্যাশনাল গ্রিডে এটার কন্ট্রিবিউশন কত, আমার ধারণা 120 মেগাওয়াটের কিছু একটা, খুবই সামান্য, এবং ওটাও কখনো ফুল স্কেলে করতে পারেনি। কিন্তু এটার আবার অন্য গুরুত্ব ছিল। অন্য গুরুত্ব হচ্ছে যে এটার ফলে যেই লেকের মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চল যেগুলিতে আগে খুব সহজে যাওয়া যেত না, সেগুলির জন্য একটা জল যোগাযোগ ব্যবস্থা সারা বছরের রাউন্ড দি ইয়ার তৈরি হলো। তার মধ্যে থেকে রাষ্ট্রের জন্য সুবিধা হলো প্রথমত পাকিস্তান আমল থেকেই ওই অঞ্চলের যে বনজ সম্পদ, সেই বনজ সম্পদ খুব দ্রুত নিয়ে আসা, ওই অঞ্চলে মিলিটারি কন্ট্রোল, পুলিশি উপস্থিতি এবং এগুলি করা। তারপরেই আসলে ওই যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলিকে এনে যখন মধ্য 70-এর দশকে যখন ওখান থেকে সশস্ত্র প্রতিরোধ শুরু হলো, তখন দেখা গেল যে এই গ্রামগুলিকে নিয়ে এসে এইটার মধ্যে দিয়ে পুরো মানে অঞ্চলের সাংস্কৃতিক যেই ব্যবস্থা, সংস্কৃতি বলতে আমি বুঝি হচ্ছে প্রকৃতির সাথে মানুষ যেভাবে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের নামই সংস্কৃতি, আমি যেভাবে প্রকৃতিকে ব্যবহার করি সেটাই সংস্কৃতি। সেই সাংস্কৃতিক জীবনটা তাদের তছনছ করে ফেলা হলো। তারপরে তারা রাজনৈতিক প্রতিবাদ করতে যাওয়ায় তখন তাদের উপরে সামরিক নিপীড়ন হলো। তো এর মধ্য থেকে কাজেই উন্নয়ন, আমি যেটা আমার ডক্টরাল কাজ, সেখানে আমি বলতে চেয়েছি যে গোটা পার্বত্য চট্টগ্রামের মানে যারা বাঙালি না, তাদের মধ্যে এমন একটি পরিবার পাওয়া যায় না যারা আসলে এক প্রজন্মের মধ্যে কয়েকবার এক জায়গা থেকে আরেক জায়গায় উচ্ছেদ হননি। তো এটাকেই আবার প্রগ্রেস মনে করা হচ্ছে, কারণ যেহেতু উচ্ছেদ হতে 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 এখন তাদের মধ্যে একটা ওই যে তারাও শিক্ষাকে আঁকড়ে ধরেছে, যেহেতু আর সব জায়গার মতো করে একটা ছোট্ট অংশ যেহেতু কিছু মানে সেই অর্থে মূল স্রোতের অর্থনৈতিক সুযোগ সুবিধা পাচ্ছে, তারপরে বলা হচ্ছে এটাকে উন্নয়ন। আমাদের পুরো উন্নয়ন কল্পনার মধ্যে কিছু সমস্যা আছে। উচ্ছেদ বা ডিসপ্লেসমেন্টটাকে প্রোগ্রেস হিসেবে দেখা হচ্ছে। এক্ষেত্রে আসলে তাদের যেই কথা, তাদের যে কণ্ঠটা, মানে তাদেরকে তো আমরা তো দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্টটাকে প্রোগ্রেস হিসেবে ন্যারেটিভ মানে প্রচার করা হচ্ছে, তারপর যে জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে তাদের পরবর্তী যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটা কি প্রপার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আপনার মনে হয়? পরবর্তী ব্যবস্থার মানে কি একটা দৃষ্টিভঙ্গি কাজ করে যে যেটাকে আমি বলি যে খুব দাতব্য দৃষ্টিভঙ্গি মানে কি, যে দান করলাম, কিছু করলাম, গরু দিলাম, তারপরে হচ্ছে তাদেরকে রেশনের চাল দিলাম, কি এই ধরনের যে সহায়তাগুলি, এই সহায়তাগুলি আমি দেখতে পাই যে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে অলমোস্ট, হ্যাঁ, তাদের ভূমি, তাদের যে ইকোলজি, ভূমির যে পরিবেশটা গুরুত্বপূর্ণ, কারণ তাদের ভূমি বলতে কিন্তু
আমাদের এখানকার যে ভূমির মালিকানার ধারণা ওখানে কিন্তু সেটা না। তাদের ভূমি বলতে একটা বিস্তীর্ণ অঞ্চল, যে টেরিটোরিয়াতে তাদের বসবাস, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে প্রতি একটা সাইকেলে। হ্যাঁ, এই ধরনের যে জীবনটা ছিল, এই জীবনটার থেকে সব কিছু কেড়ে নিয়ে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে আমি মাতৃভাষায়, আপনার একটা প্রশ্ন ছিল যে মাতৃভাষায় আমি তাদেরকে শিক্ষা দিলাম। এটা অবশ্যই যারা মাতৃভাষায়, আমি একটা উন্নয়নের উদাহরণ বলছি আর কি, যে এটাকে মনে করা হচ্ছে যে তাদের জন্যই। এর সমস্যাটা কি, যে কেউ বোধহয় ওনাদের কাউকে জিজ্ঞেস করেন নাই যে ওনারা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চান কি না। কারণ হচ্ছে যে এটা আমার কাছে একটা মানে ওই যে প্ল্যানিং ডিজাস্টার মনে হয়। কারণ কি, যে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার যেই প্রকল্প যারা নিয়েছেন তারা মহৎ, নিশ্চয়ই উদ্দেশ্য মহৎ, কিন্তু আমি বলবো যে এটা আসলে আমাদের অ্যানথ্রোপোলজির জায়গা থেকে দেখলে যে এটা খানিকটা নির্বোধ চিন্তা। কারণ আমরা যে কারণে ব্রিটিশ এবং এই শাসন পেরিয়ে আমরা শিক্ষার মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি খুঁজেছিলাম, তারা আশা করে না যে তাদের ভাষা রাষ্ট্রভাষা হবে। এইটুকু চিন্তা করবার মতো বা এই করবার মতো সেটার হয়তো বাস্তবতা নাই। তো ফলে তারা তাদের সন্তানদের জন্য আসলে শিক্ষা চান যাতে তারা চাকরি পেতে পারে। আর সেই জন্য বাবা মারাই চান যে মাতৃভাষা না, তারা বাংলা অথবা ইংরেজি ভালো মতো শিখুক যাতে চাকরি পায়। প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, মাতৃভাষায় কারিকুলাম তৈরি হলো, এতে বিভিন্ন বিদ্বান এবং যারা পরামর্শক তাদের অনেক ব্যস্ততা এবং হয়তো কিছু সম্মানই ওনারা পেলেন, কিন্তু এই কারিকুলামটি পড়াবে কারা? যেখানে স্কুল টিকিয়ে রাখা মুশকিল ওই সমস্ত অঞ্চলে, সেখানে আপনি কিভাবে এই কারিকুলামগুলি পড়াবেন? মানে ফলে এটা আমার কাছে একটা অবাস্তব এবং শুধুমাত্র এক ধরনের কি বলা যায় এটাকে, এক ধরনের রোমান্টিসিজম আক্রান্ত পরিকল্পনা মনে হয়। কারণ ভাষার প্রশ্নটা অবশ্যই জরুরি, কিন্তু সেটা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা এবং ওই কমিউনিটির সাথে ওই মানুষগুলির সাথে কথা না বলে তাদের আকাঙ্ক্ষা কী। মানে আমি যদি ওনাদের জায়গায় হতাম আমিও চাইতাম না, কারণ আমি চাইতাম যে আমার বাচ্চা, যে কারণে আজকে বাঙালি মধ্যবিত্ত সামর্থ্য থাকলেই বাচ্চাকে তো ইংলিশ মিডিয়ামে পড়ায়, তাই না? বাচ্চাকে তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। তো ওই ধরনের আকাঙ্ক্ষা যেন তাদের কাছে এক ধরনের, তাদের যে বেনোভেলেন্স, ওই যে ওটাকে আমি বলি যে দাতব্য, এবং তাদেরকে দুটো আপনি তাদের সংস্কৃতিকে খুবই একটা মানে রাখো সংরক্ষণবাদী জায়গা থেকে দেখতে পারেন, যেন ওটা মিউজিয়ামের বিষয়। ওটা যে একটা জীবন্ত মানে জীবন প্রণালী, সেটা আর সে থাকে না। আমরা যদি একটু জাতি, ন্যাশন অ্যান্ড ইটস ইমাজিনেশন নিয়ে একটু কথা বলি, যে এই ধারণাটি আমাদের বলে যে এটা শুধু একটা জাতি শুধু ভৌগোলিক বা রাজনৈতিক কাঠামো না, এটা একটা পরিকল্পিত এবং নির্মিত বাস্তবতা। এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি কীভাবে দেখেন এই জাতীয় কল্পনাটি কারা তৈরি করছে? কোনো প্রতিষ্ঠান বা কোনো একচ্ছত্রভাবে কেউ তৈরি করছে কিনা, এই কল্পনাটাকে চালিত করছে কিনা, আর কোনো একটা জনগোষ্ঠীকে এখান থেকে বাদ পড়ে যাচ্ছে কিনা? আসলে এটা মূলত মানে বেনেডিক্ট অ্যান্ডারসনের একটা বই, যে মানে বইটি হচ্ছে আপনার নট ইনভেনশন অফ ট্রেডিশন, ইমাজিন কমিউনিটিস। যে জাতিরাষ্ট্র হচ্ছে আসলে কল্পিত একটা যৌথ সত্তা, আমরা ইমাজিন করি। হ্যাঁ, এখন আমি বলছিলাম না যে সংস্কৃতি মানে আমি বুঝি যে প্রকৃতির সাথে তার কী সম্পর্ক। দেশ শব্দটাও আসলে ওরকমই। দেশ হচ্ছে যে একটা নির্দিষ্ট অঞ্চলের সাথে, প্রকৃতির সাথে আমার কী সম্পর্ক। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি এখান থেকে বেরিয়ে রাস্তায় মানুষকে জিজ্ঞেস করেন, ভাই দেশ কোথায়? কে বলবে বরিশাল, খুলনা, যে জায়গার প্রতিবেশ, পূর্বপুরুষ, এই ব্যাপারগুলি আছে। সো এখান থেকে নেশন স্টেট বা আমাদের দেশ কল্পনা, এই কল্পনাটা হচ্ছে যে এটা বেনেডিক্ট অ্যান্ডারসন শুধু না, আমাদের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, তিনি তার একটা 1981 সালে তার একটা ফেমাস বক্তৃতা ছিল, স্টেট অফ দি নেশন। ওখানে তিনি বলছিলেন যে দ্য নেশন ইন বাংলাদেশ ইজ এ নেশন only because it intends to be a nation and nothing else.
মানে আমরা একটা জাতি হয়ে উঠতে চাই বলে আমরা একটা জাতি। হ্যাঁ, পরে আমাদের এই জাতি গঠনের জাতি এটাকে এই করবার জন্য নানা প্রতীক দেওয়া হয়। আপনি দেখবেন যে এটা আমার কাছে একটু জাতীয় মাছ, জাতীয় ফুল, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় অধ্যাপক, জাতীয় আব্দুর রাজ্জাকও জাতীয় অধ্যাপক ছিলেন, তারপরে হচ্ছে জাতীয় পাখি কি না, জাতীয় কবি ইত্যাদি ইত্যাদি, এবং একদম একটা করে লাগবে মনোলিথিক। আপনি খেয়াল করে দেখবেন কেউ এই প্রশ্নটা করে না যে জাতীয় কবি 10 জন হলে সমস্যা কী। জাতীয় মাছ তো হওয়া উচিত যেই মাছগুলি বিপন্ন হয়ে যাচ্ছে, হারিয়ে যাবে, তাই না? এগুলি তো জাতীয় হওয়া উচিত সবচেয়ে আগে। তো একটাকে জাতীয় করে এই কল্পনাটাকে আমরা বোঝার চেষ্টা করি যে তাহলে তখন হিস্টোরিয়ানরা বলেন যে এই জাতিরাষ্ট্র তখন জাতি হয়ে ওঠার পথে ঐতিহ্য আবিষ্কার করে। এটা আমার ঐতিহ্য, এটা আমার ঐতিহ্য। যেমন পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, মনে হচ্ছে যে এটা আমাদের 1000 বছরের ঐতিহ্য। আপনি দেখবেন যে পাবলিক পারসেপশন যারা এটাকে করেন তাদের কাছে মনে হয় যে বোধহয় অনাদিকাল থেকে এরকম ব্যাপারগুলি ঘটতো। হ্যাঁ, কিন্তু বৈশাখ উদযাপনের তো ছিল আসলে হালখাতা আর আপনার আগের দিন চৈত্র সংক্রান্তি। তো এইভাবে নানা ট্রেডিশনগুলি করে। তো এর মধ্যে দিয়ে কি হয়, এর মধ্যে দিয়ে আসল রাজনৈতিক অর্থনৈতিক প্রশ্নগুলি ধামাচাপা পড়ে। যেমন 1952 ভাষা আন্দোলন, এটা ছিল রাষ্ট্রের নতুন অর্থনৈতিক বন্দোবস্তে শিক্ষা লাভ করতে থাকা তরুণরা একটা ন্যায্য সুযোগ চাচ্ছিলেন তাদের যোগ্যতা প্রমাণের, এবং সেটা বাংলা ভাষায় রাষ্ট্রকে কথা বললে তারা রাষ্ট্রের চাকুরি, রাষ্ট্রের যেটা পশ্চিমবঙ্গে এখনও এই আন্দোলন আছে যে বাঙালির চাকরি হতে হবে, এই করতে হবে, এটা বাস্তব অর্থনৈতিক এটাকে দেখেন যে এটা তো 1952 পরেও 18তেও আমাদের তরুণ ছাত্রদের, শিক্ষার্থীদের রক্ত দিতে হলো যে আমি একটা ন্যায্য সুযোগ চাই। কত মানে এই যে 40%-এর উপরে কোটা নিয়ে যাবেন, এটা ফেয়ার না, এটাই তো বলার চেষ্টা ছিল, তাই না? তারপরে আমাদের রাজনীতিকরা তরুণদের তারা কি চাচ্ছিলেন, তারা এই যে মেধানা কোটা, এটার মানে কি আসলে? তারা বলছেন যে, শুনতে অনেকে লেইম শোনাবে, শোনাবে, তারা বলছেন যে আমাকে একটা ন্যায্য প্রতিযোগিতার সুযোগ দাও, আমি যদি না পারি আমি কমপ্লেন করব না। এভাবেই তো টিকে থাকে যে আমি সরকারি চাকরি 2000 পদ আছে, মানে কয়েক লক্ষ তরুণ ওটার পিছনে দৌড়ালেন, 2000 চাকরি পেলেন, বাকিরা মেনে নিলেন যে আই এম নট গুড এনাফ, তারা আর ডিস্টার্ব করে না সরকারকে। এভাবেই আনুগত্যগুলি টিকিয়ে রাখা হয়। ফলে এটা তো সরকারেরই আনুগত্য টিকানোর মেশিন এইসব চাকরি। অথচ সরকার স্বৈরাচারী হতে হতে এটুকু দেখতে পেল না যে তার নিজেরই দরকার এটা, আদারওয়াইজ এই তরুণদেরকে, এটাই তো ওই হীনমন্যতা তৈরি করে তরুণদের মধ্যে। আপনি দেখবেন যে সরকারি চাকরিতে কয়েকবার বসবার পরে যেই তরুণটি বসছেন, কয়েকবার ফেল করবার পরে তার আর কোনো ধরনের স্পৃহা থাকে না। এটা খুব হাজার হাজার বছরের পুরনো বুদ্ধি, মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলির, যে একটা প্রতিযোগিতামূলক এইগুলি তৈরি করা। তো এটা তো এমনিতেই একটা প্রতারণামূলক ব্যবস্থা। তার মধ্যে যদি আপনি ওই প্রতারণামূলক ব্যবস্থাটাকেও সমস্ত ফেলে যদি এটা করেন, যাই হোক, এখন 21শে ফেব্রুয়ারিকে আপনি কীভাবে উদযাপন করছেন? দেখবেন যে 21শে ফেব্রুয়ারি নিজে একটা আসলে কালচার ইন্ডাস্ট্রি হয়ে গেছে, রাদার দেন অর্থনৈতিক রাজনৈতিক প্রশ্নগুলি আর নাই। একেবারে ভাই হারানোর গান থেকে বইমেলা, শহীদ মিনার, প্রভাত ফেরি, কেউ বলছে না যে এই রাষ্ট্র 21শে ফেব্রুয়ারিতে যেই ন্যায্য অধিকার চেয়েছিল, প্রত্যেকের যে একটা সমান প্রতিযোগিতা করে নিজের যোগ্যতা প্রমাণের দাবিটা ছিল, সেই প্রশ্ন এই কাজে লাগে হচ্ছে এই ধরনের মানে সাংস্কৃতিক কারখানা, মানে আমরা কালচার ইন্ডাস্ট্রি বলি, যে এই কালচার এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির নামে আমরা এই জিনিসগুলি, এই ধরনের এইগুলি তৈরি করে আমরা আসলে আসল প্রশ্নটিকে আড়াল করে রাখি। আপনি তো ভাষা নিয়ে কাজ করছেন, মিডিয়া, তারপর সংস্কৃতি এবং রাজনৈতিক যে ন্যারেটিভ, এটা আসলে কিভাবে বাংলাদেশের মানুষের চিন্তা বা পরিচয়কে রিশেপ করছে বলে আপনার মনে হয়? এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে খতরনাক লাগে সেটা হচ্ছে যে আমাদের নতুন মানে গণমাধ্যম বা বলি সেটার যে ভাষা এবং এখানে ভাষার মধ্যে আশ্রয় করা যে সহিংসতা এবং জিঘাংসামূলক ভাষা, এটা প্রথমে মানে একেবারে
প্রথমত মেইন স্ট্রিমের ভাষা, মেইন স্ট্রিম গণমাধ্যম বলতে আপনি যদি সাংবাদিকতা বোঝান, ওটা ন্যূনতম ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে। এটা নতুন করে তৈরি না হলে কোনো কিছু, তাদের আর কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা, কোনো ধরনের এমনকি সাবস্ক্রিপশনও নাই বেশিরভাগ মানুষের কাছে। হ্যাঁ, ফলে আর তার জায়গা নিচ্ছে হচ্ছে যে আমরা যেটাকে সোশ্যাল মিডিয়া বলি, নতুন মিডিয়াতে এটার চরিত্র একেবারেই ভিন্ন। এখানে ব্যক্তি মানুষ মাত্রই ব্রডকাস্টার। হ্যাঁ, ফলে এটা আমরা এর আগে যেই ইনফরমেশন ইকোলজি, ওই এটা কমপ্লিটলি একটা নতুন ইকোলজি, নতুন পরিবেশ যেখানে আপনি ইনফরমেশন এবং এগুলি পাচ্ছেন। এটা এক অর্থে গণতান্ত্রিক, আবার যেহেতু এটা এমনই গণতান্ত্রিক যে যে কোনো পলিটিক্যাল কোয়ার্টারের জন্য এটা ভীতিকর। তো ফলে তাদের প্রস্তুতি বরঞ্চ আরও আগে থেকে ছিল। আপনাদের মনে আছে যে 2013 সালে শাহবাগ আন্দোলন হয়েছিল, তারপরে হেফাজতের আন্দোলন হয়েছিল। তো বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়া মানে ইন্ডিভিজুয়ালের যে ব্রডকাস্টিং পাওয়ারের সেটা ছিল ব্লগস্ফিয়ারে প্রথমত। হ্যাঁ, ব্লগস্ফিয়ারে, সেই ব্লগস্ফিয়ারটা বাংলাদেশে দাঁড়ালোই হচ্ছে 2007-08 বাংলাদেশের শিক্ষিত তরুণদেরকে দুই ভাগ করে ফেলার মধ্যে দিয়ে। এটাই ছিল হচ্ছে রাষ্ট্রীয় প্রকল্প, বিশেষত আওয়ামী প্রকল্প। একদিকে হচ্ছে যে জাতীয়তাবাদী, প্রবল জাতীয়তাবাদী, আর একদিকে হচ্ছে যে তার পাল্টা হিসেবে প্রবল ধর্মতান্ত্রিক। কিন্তু ইন্টারেস্টিংলি দুই পক্ষই খুবই দারুণভাবে নারী বিদ্বেষী, হ্যাঁ, এবং চরম পুরুষতান্ত্রিক। এটা আপনি যদি খেয়াল করেন যে ডকুমেন্টেশন তো আছে যে ওই সময় যেই দুটো কোয়ার্টারই দেখা যাচ্ছে যে তারা একে একে গালিগালাজ, ভার্চুয়ালি খুনাখুনি সবই করছে। পরে তো সত্যি সত্যি খুনাখুনি করলো। হ্যাঁ, এগুলি ঘটলো। তো এটা আমাকে যদি আজকে কেউ প্রশ্ন করে যে মানে কেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, আমার কাছে তার চেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এই সরকারটি এত বছর টিকে ছিল কী করে। তার একটা উত্তর হচ্ছে, সেটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে এই একদিকে ধর্মপন্থী আর একদিকে হচ্ছে সেকুলারপন্থী, এই দুই ভাগে দুই শিবিরে ভাগ করে রেখে এটা এই সমাজের মধ্যে এই বিভাজনটা আরও গভীরভাবে সে তৈরি করছিল। যেমন আমরা 80 দশক 70 দশকে দেখেছি এই বিভাজন আছে, কিন্তু এই বিভাজন সামাজিক সম্পর্ককে নষ্ট করে না। একই পরিবারে সেকুলার থাকে, একই পরিবারে রিলিজিয়াস থাকে। আসলে একটা মানুষও একই সাথে সেকুলার, একই সাথে রিলিজিয়াস, মানে এগুলি আসলে এই বিভাজন একটা বানোয়াট বিভাজন। তো এখন এই যে নতুন মিডিয়ার যে ভিন্ন মত এবং নতুন মিডিয়াতে এটারই সবচেয়ে বড় কনস্পিরেসি হচ্ছে যে সহিংস ভাষার মধ্য দিয়ে বাকি মানে আমি দেখি যে আমার বিশ্ববিদ্যালয়ের বা আমার বন্ধু বান্ধবদের একটা বড় অংশ আর সামাজিক মাধ্যমের পরিসরে কথাই বলতে চান না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে মানে যে কোনো সময় আপনি একটা মানে কাদা আপনার দিকে ছুঁড়ে মারা হবে, করা হবে। তো এটা দেখা যাচ্ছে এইটাতে দুই পক্ষ একটা জায়গাতেই এগ্রি করে যে এটাই হচ্ছে সেই ভাষা, যেই ভাষার মধ্য দিয়ে। এখন ভাষা যদি আমাদের কল্পনার প্রতিচ্ছবি হয়, তাহলে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও খুব সহিংস দুটা রাজনৈতিক শক্তি, যারা মোটেও গণতান্ত্রিক না, তারা একে অপরের সাথে সেই 2007-08 সাল থেকে যুদ্ধ করছে। এর বাইরে খুব বেশি কিছু দাঁড়াচ্ছে না আসলে। সংকুচিত হচ্ছে কিনা, কারণ ভিন্ন মতকে যদি ভিন্ন অভিজ্ঞতা বা ভিন্ন মতামত থাকতেই পারে, সেক্ষেত্রে আসলে সমালোচনার যে চিন্তার জায়গাটা সেটা তো সংকুচিত হয়ে যায় যখন হচ্ছে একজন ভিন্ন মতকে সেইভাবে রেসপেক্টটা করে না। সংকুচিত হয় মানে কি, একটা পরিবর্তন বলেন বা একটা জাতি রাখেন, সেখানে বিশেষত একটা সমাজ বিপ্লবের পরে ন্যূনতম জাতীয় ঐক্যের কিছু শর্ত তৈরি হতে হয়। যে ওকে, আমরা আওয়ামী উত্তর যুগে যে কয়টা রাজনৈতিক শক্তি আছে, এরা যদি ন্যূনতম দেশপ্রেমিক এবং ন্যূনতম গণতান্ত্রিক হতো, তাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু হাসিনা উত্তর যুগে আমরা বাংলাদেশ রাষ্ট্র প্রশ্নে কয়টি ন্যূনতম বেসিক জায়গায় একমত হতে পারি, যেই থাম রুলসগুলি কেউ আর ভাঙবেন না, এবং সেটার হবে হচ্ছে মানুষ। জুলাই সনদ বলা হচ্ছে, কিন্তু জুলাই সনদ ইজ লাইক মানে অলমোস্ট এভরিথিং ইজ দেয়ার, এবং এটা
জুলাই সনদ থাকুক, সেটা আলোচনায় চলুক, কিন্তু আমাদের ন্যূনতম তো কিছু শর্তে একমত হতে হবে। যে শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাসের জন্য কাউকে গ্রেফতার করা যাবে না, কোনো ধরনের ভাষণ বাজানোর জন্য কাউকে গ্রেফতার করা যাবে না। আপনি সরকার, আপনার হাতে সব কিছু আছে। একটি মেয়ে একটি ভাষণ বাজিয়েছে, আপনি আরও 10টি মাইক এনে বলেন যে এটা কিন্তু তাকে অ্যারেস্ট করা যাবে না। আপনার পছন্দ না হলে আপনি 2টা মাইক আনেন, আপনার পছন্দ না হলে আপনি 100 মাইক আনেন। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার এত বড় আছে, আপনারা বলেন যে এটা আমরা করছি না। কিন্তু শুধুমাত্র কথা বলার জন্য, কথা লেখার জন্য কাউকে অ্যারেস্ট, এই ধরনের ন্যূনতম কিছু জায়গায় আমাদের আসলে ওই জাতীয় ঐক্যের ন্যূনতম ভিত্তি আমি যেটাকে বলি, ভোট ব্যবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না। মানে সেটা রেজাল্ট যাই হোক, হ্যাঁ, এই ধরনের শক্ত কিছু জায়গা যদি না হয়, তাহলে তো আসলে ইনারা কেউই সৎ ছিলেন না যেই অভ্যুত্থান ওনারা ঘটিয়েছেন বলে দাবি করছেন। আমরা যদি একটু ডিকলোনিয়াল দৃষ্টিভঙ্গি থেকে যদি একটু আলোচনা করি, আপনি এডওয়ার্ড সাইদের আলোচনা ওরিয়েন্টালিজম নিয়ে লিখেছেন, তো সেখানে হচ্ছে আমরা কি মূলত এখনও পশ্চিমা থেকে যে চাপিয়ে দেওয়া ন্যারেটিভ, সেইখানে ওই ন্যারেটিভের ভিতরে কি নিজেদেরকে বুঝি কিনা, আর এক্ষেত্রে আমাদের নিজেদের রাষ্ট্র বা মিডিয়ার যে শিক্ষা ব্যবস্থা, সেই ক্ষেত্রেও কি একইভাবে ভেতর থেকে কিছু ধারণা তৈরি করা হচ্ছে যেখানে আসলে নির্দিষ্ট অঞ্চল বা ভাষা জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হয়? ওকে, বাংলাদেশে এখন বিশেষত ঢাকাভিত্তিক বুদ্ধিবৃত্তিতে এই যে কি বলে উপনিবেশায়ন, এটা খানিকটা আমার কাছে বেহুদা মনে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে পশ্চিমকে শুধুমাত্র খুব অ্যাকচুয়ালি মানে পেইন্টিং সব কিছু পশ্চিমের যে আমি যা পেইন্ট করি, যেমন সিম্পলি একটা উদাহরণ দিই, যে ইংরেজি ভাষা আর বাংলা ভাষা আসলে ঐতিহাসিকভাবে একই পরিবারভুক্ত ভাষা। হ্যাঁ, সো এখানে এই মানে আপনি যদি জিনিয়ালজি খুঁজতে যান যে কোন ভাষার কোথা থেকে কী হচ্ছে, তো পশ্চিমা সংস্কৃতি বলে একটা জিনিসকে করা, অবশ্যই পশ্চিমা সংস্কৃতি কলোনিয়ালিজমের মধ্য দিয়ে, এবং সেটাও একটা সংস্কৃতি না, তাই না? আপনি দেখুন স্পেন, পর্তুগিজ বা থেকে শুরু করে, এটা খুব ফলে সাইদের আলোচনার সবচেয়ে অপব্যাখ্যা বোধহয় হতে পারে যে এই বিউপনিবেশন নামে এখানে যে এর পাল্টা হিসেবে খানিকটা আমাদের দেশীয় এইগুলিকে, যে এখানে এই ছিল ওই ছিল বিউপনিবেশন। এখন কালচারাল ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল ডে ইঞ্জিনিয়ারিং এটা হয় না। মানে আপনি যদি বলেন যে কলোনিয়ালিজমের সময় আমাদের সমাজ সংস্কৃতি রাষ্ট্র সব ইঞ্জিনিয়ার্ড হয়ে গেছে, এটাকে আপনি মানে ডি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, আপনি হয়তো রি ইঞ্জিনিয়ারিং করতে পারেন। জ্ঞান ব্যবস্থা হিসেবে সাইদ যেটা বলছিলেন যে জ্ঞান ব্যবস্থা মানে পশ্চিমে একটা জ্ঞান ব্যবস্থা গড়ে তুলেছে, সেই জ্ঞান ব্যবস্থার একটা বলি যে আপনি দেখবেন যে মানে পোস্ট কলোনিয়াল বা ডিকলোনিয়াল টেক্সটের একটা বড় অংশের পণ্ডিতদের লেখালেখি ছাপা হয় হচ্ছে একেবারেই বৈশ্বিক যে জ্ঞান ব্যবস্থা, অর্থাৎ ইন্ডেক্স, জার্নাল থেকে শুরু করে এই কলোনিয়ালিটির আলোচনা। আমরা নিওলিবারালিজমকে কোয়েশ্চেন করছি না, কিন্তু আমরা বলছি যে আমরা ওই মানে জ্ঞানের যে নিওলিবারালাইজেশন হচ্ছে সেটার চেয়ে আমরা পড়ে আছি হচ্ছে যে কীভাবে উপনিবেশিক উত্তরাধিকার আমি আলাদা করে করব। তো সাইদ তো বলছিলেন যে সাইদ যেটাকে চিহ্নিত করেছিলেন পশ্চিমের সমস্যা হিসেবে, যে পশ্চিমের জ্ঞানতাত্ত্বিক সংকট, যে সে ওরিয়েন্টালিস্ট একটা জায়গা থেকে দেখে। হ্যাঁ, আর এখানে আমরা মনে করছি যে এটা আমাদের সংকট, যে কলোনিয়ালিজম। অফকোর্স কলোনিয়ালিজমের মধ্য থেকে দিয়ে অনেক কিছু ডিকলোনিয়ালাইজ যদি করতে হয়, এটা শুধুমাত্র সবচেয়ে আগে তো ডিকলোনাইজেশন দরকার আমাদের বিচার ব্যবস্থার, যদি সেই অর্থে আমি বলি। হ্যাঁ, ওই জায়গা থেকে সরে এসে আমরা শুধুমাত্র ন্যারেটিভ এবং এই জ্ঞানজাগতিক জায়গাগুলিতে এই বিউপনিবেশনের তর্কটা তোলাটা আমার কাছে একটু
দূরের বিষয় মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে আমাদের যে একাডেমিয়া এবং পলিসি মেকিংয়ের মধ্যে একটা বিশাল ডিসকানেকশন আছে? এখানে কি আসলে গবেষণার আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি মনে হয় যে নীতি নির্ধারণে যে প্রতিফলনটা খুব কম ঘটে? বাংলাদেশের সরকারগুলি ঐতিহাসিকভাবে শিক্ষা, বিশেষত বিশ্ববিদ্যালয় শিক্ষাকে নিজেদের একটা দাতব্য কর্মসূচি মনে করে, যেটা সমাজের ভালোর জন্য তারা করছে বিশ্ববিদ্যালয়। এবং সরকার মনে করে না যে বিশ্ববিদ্যালয়ের খুব একটা দরকার তাদের আছে, এটা তাদের শিক্ষা টিক্ষা দেওয়ার জন্য এটি করছে। আপনি বাংলাদেশে এমন কোনো উদাহরণ পাবেন না যেখানে সরকার বলছে যে বাংলাদেশের এই 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আগামী 1 বছরে আমি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজগুলি করবার জন্য এই 50টা গবেষণা আমি চাই, এজন্য আমি আপনাদেরকে 50 কোটি টাকা দিলাম। এই ধরনের কোনো উদাহরণ আমার জানা নেই। হ্যাঁ, তো ফলে বাইরে বাইরে শুধুমাত্র বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে ওই যে ইউজিসিতে বসে থাকা একটি বা দুটি প্রকল্পের সেই প্রকল্পের আওতায় সারাক্ষণ সরকার এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে থাকবে যে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া কোলাবোরেশন, পলিসি মেকিংয়ের সাথে রাষ্ট্রীয় করতে হবে। সেটা কিভাবে করতে হবে? সরকার কোনো ক্রাইসিসে আজ পর্যন্ত, এই যে ধরেন যে হাম নিয়ে, সরকার কি কোনো বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশে ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, সরকার কি ওই বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে যে এই বিষয়ে আমাদেরকে গবেষণা করে জানান? সরকার কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো পাবলিক হেলথ, জনস্বাস্থ্য বিভাগকে বলেছে যে আমাদেরকে একটা গবেষণা করে দেন এই বিষয়ে? কারণ সরকার মনেই করে না তার গবেষণার দরকার আছে, সরকার মনে করে যে তার গোয়েন্দা দলই যথেষ্ট। কারণ আমাদের দেশে সত্যি কথা, আমাদের সরকারগুলির কাছে, একটা সরকার না, আমাদের সরকারগুলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে গোয়েন্দা জ্ঞান, যে গোয়েন্দা সংস্থা কি বলছে। ঠিক আছে, এমনকি আপনি দেখবেন যে ডেঙ্গু বা কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থার একটা বড় ভূমিকা ছিল এই ধরনের তথ্যগুলিকে করবার জন্য, কারণ সরকার আর কোনো ধরনের জ্ঞানে অভ্যস্ত না। তো এই যেখানে অবস্থা, সেখানে একাডেমিয়া এবং পলিসি মেকিংয়ের যে ব্রিজ, পলিসি মেকারদের তো আগে পলিসি মেকারদের প্রথমত কনভিন্সড হতে হবে যে তাদের গবেষণামূলক জ্ঞানের দরকার আছে। আমি জানি না, কেউ সাংবাদিকরা খোঁজ নিতে পারেন যে আমাদের জাতীয় সংসদের নিচে আমি 2010 সালে জানি যে প্রায় লক্ষখানিক বইয়ের সম্ভার সম্বলিত একটা লাইব্রেরি আছে জাতীয় সংসদ যেখানে বসে তার নিচে। সেখানে লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া আছে, তারা সংসদ সদস্যদের চাহিদা মোতাবেক গবেষণা করে তাদেরকে দেওয়ার কথা। আমি 2010-এ একবার খোঁজ নিয়েছিলাম, কারো দরকার পড়ে না খুব একটা। এটা একটা, বাংলাদেশের তো সাংবাদিকতা নাই, সাংবাদিকতা হলে এটা একটা হতো যে ওই লাইব্রেরিতে কতজন সংসদ সদস্য গত 30 বছরে চাহিদাপত্র দিয়েছেন যে আমার এই গবেষণামূলক জ্ঞানটা দরকার, যাই না। আমরা প্রায় ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলি, সেখানে আসলে আমরা দেখতে পাই যে ভাষাগত কারণে বা বিভিন্ন বৈষম্যের কারণে আসলে মানুষের মধ্যে কিছু এক্সক্লুশন তৈরি হয়। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই ওভারল্যাপিং ইনইকুয়ালিটিসগুলো দূর করতে কী ধরনের পলিসি ফ্রেমওয়ার্ক দরকার? একটু কষ্ট হবে এটার উত্তর দিতে, কারণ হচ্ছে পুরো উন্নয়ন ধারণাটাই এটা ইনক্লুসিভ হওয়ার জন্য না, এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের জন্য। এই যে পলিসি আধুনিক উন্নয়নের যে ধ্যান ধারণা, এটা নিয়ে অনেক কিছু বলা হয়, কিন্তু এটা হচ্ছে পুঁজিতান্ত্রিক, আমি বলবো যে উচ্চ পুঁজিতান্ত্রিক, অর্থাৎ নিওলিবারাল ব্যবস্থাটাকে টিকিয়ে রাখবার জন্য এই যাবতীয় উন্নয়ন প্রকল্প। এবং এখানে এখনও ওই যে দুটো অনেক কম্পিটিং থিওরি আসছে। একটা থিওরি ছিল যে ট্রিকল ডাউনটা কীরকম, যে উন্নয়ন, অফকোর্স এটা উন্নয়ন প্রকল্প শেষমেশ উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত এটার বেশিরভাগ এরাই সুফলটা পাবে, আর বাকিটা হচ্ছে চুইয়ে নিচে পড়বে, গরিবদের পর্যন্ত পৌঁছাবে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনি যদি ঢাকার একটা ক্রাইসিস আছে নানা ধরনেরই, এখানে অনেক বড় বড় উন্নয়ন মেগা প্রকল্প হয়েছে, তার মধ্যে একটা মেগা প্রকল্প হচ্ছে এক্সপ্রেসওয়ে। তারপর আপনি দেখবেন যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে এবং আরবান র্যাপিড ট্রানজিট একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের আওতায় হয়েছে। এবং যেই ফ্লাই ওভারগুলি,
এগুলি ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ে, এগুলির প্রথম মূল্য চুকিয়েছে হচ্ছে আমাদের ঢাকার প্রান্তিক, সবচেয়ে প্রান্তিক, যাদের ছাড়া চলেও না আবার, সেই শ্রমজীবী মানুষেরা। হ্যাঁ, তারা তাদের বস্তি উচ্ছেদ হয়েছে, তাদেরই হয়েছে। এখন আপনি দেখেন যে হাজার হাজার কোটি টাকা, কত হাজার কোটি টাকা আমি জানি না, কিন্তু এটা তো খরচ হয়েছে এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হয়েছে। তার মানে কেউ মুনাফাও করবেন এর থেকে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন যে এই কানেক্টিভিটিগুলি ঢাকার কোন নেইবারহুডগুলিকে কানেক্ট করছে, আপনি দেখবেন যে এসেনশিয়ালি ঢাকার সবচেয়ে বড় বড় যেই উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের যে গেটেড কমিউনিটিগুলি আছে, ধানমন্ডি কেন্দ্রিক, বসুন্ধরা কেন্দ্রিক, ডিওএইচএস কেন্দ্রিক, এবং এদের কানেক্টিভিটি, যেমন আপনার যদি এখন একটি গাড়ি থাকে, আপনি 25 মিনিটে ধানমন্ডি থেকে আপনি এয়ারপোর্ট পৌঁছাতে পারছেন। কিন্তু আপনি যদি সিএনজিতে ওঠেন কিংবা বাসের যাত্রী হন, আপনার সেই উপায়টা নাই। এখন ট্রিকল ডাউন অর্থাৎ চুইয়ে পড়া তাত্ত্বিকেরা বলবেন কি, যে যেহেতু প্রাইভেট কারগুলি উপর দিয়ে চলাচল করছে, ফলে নিচে একটু হয়েছে, কি হয়েছে, যে আগে ঢাকা শহরের গড় গতিবেগ গাড়ির ছিল হচ্ছে 10, সেটা এখন 12 হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা তত্ত্ব, এটাকে বলা হচ্ছে চুইয়ে পড়া তত্ত্ব। হ্যাঁ, কিন্তু অন্যদের জন্য 1.5 ঘন্টার সময় কমে 25 মিনিটে যাচ্ছে। আমার জন্য, মাইসেলফ ইনক্লুডেড, আমি গাড়ি চড়ি, যদিও কদাচিৎ বসুন্ধরা থেকে বাইরে হই। হ্যাঁ, আর আরেকটা এখন হচ্ছে যে নতুন ব্যবস্থা, আপনারা জানেন না যে উন্নয়নের ধারণাটা এখন হয়ে গেছে বাজার কেন্দ্রিক, বলা হচ্ছে মার্কেট ড্রিভেন। মানে উন্নয়ন এখন সব আর অ্যাসেট ট্রান্সফার না, এসব টাকা পয়সা দিয়ে মানে মানুষের উন্নয়ন, এগুলি ডু গুডার্স, এটা আর হবে না, সব কিছু আসলে মার্কেটের হাতে ছেড়ে দিতে হবে। যেটাই যে আপনারা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বলছেন, বলি আমরা, কিংবা আপনি স্বাস্থ্য, শিক্ষা, যেগুলি আগে সাধারণত আমাদের উন্নয়ন সংস্থাগুলি নিজেদের অর্থায়নে করতো, সেগুলিকে এখন ক্রমাগতভাবে বাজারের হাতে ছেড়ে দেওয়া। সেখানে একটা বড় ভূমিকা পালন করেছে হচ্ছে মাইক্রো ক্রেডিট, এবং মাইক্রো ক্রেডিটের মধ্য দিয়ে ফুলে ফেপে যেই পুঁজি এই এনজিওগুলি তৈরি করছে, তারা আশা করা হচ্ছে যে তারা কিছু কিছু সামাজিক দায়বদ্ধতা দেখাবেন, সোশ্যাল বিজনেস, সোশ্যালি কমিটেড বিজনেস, ডক্টর ইউনুস যেটার কথা বলেন, কিংবা গরিব বান্ধব ব্যবসা বাণিজ্য, এবং ওখানে মার্কেটে তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। কী ধরনের অ্যাসিস্ট্যান্স? যে মার্কেটের অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে যে আসলে বিভিন্ন কর্পোরেটের CSR, সেই টাকা আসলে উন্নয়নের কাজে হবে। তো এটা আসলে পুঁজিবাদী বিকাশের সবচেয়ে এই দেশগুলিতে খানিকটা কাজ করে, কারণ ওরা নিজেদের দরকারেই করে, না হলে তো সমস্যা হয়ে যায়। ওই যে, কিন্তু আমাদের এখানে যেখানে পুঁজিবাদী ব্যবস্থা টিকে থাকবার অন্যতম শর্ত হচ্ছে প্রতিযোগিতাটা ফেয়ার হতে হবে। প্রতিযোগিতা থাকবে, বৈষম্য থাকবে, কিন্তু পুঁজিবাদের মূল প্রমিস হচ্ছে প্রতিযোগিতাটা সে ফেয়ার রাখবে। এটাই সামন্ত বা ফিউডালিজমের সাথে তার পার্থক্য, যে বংশের পরিচয় ওখানে না, এভরিওয়ান উইল হ্যাভ এ ফেয়ার চান্স। ওই মুক্তিযোদ্ধা কোটা বা এই ধরনের কোটা নিয়ে সমস্যা কী? কারণ বংশ পরিচয়ে সে পেয়ে যাবে, এটা ফিউডাল। আর আসলে এই দাবি খুবই পুঁজিতান্ত্রিক দাবি, খুবই ক্যাপিটালিস্ট দাবি, যে আমি আমার ন্যায্য প্রতিযোগিতার অধিকারটা চাই। তো এখন ওটা যদি হয়, আমরা হয়তো খানিকটা ক্যাপিটাল মানে বাজার পুঁজিতন্ত্রের এটা পাবো, অন্তত ন্যায্য সুযোগ, মানে কিছু মানুষ ফেয়ার একটা কম্পিটিশনেরই হবে। কিন্তু সাধারণত ওটাকে টিকিয়ে রাখতে হলে আপনাকে, যারা এই প্রতিযোগিতায় টিকতে পারবে না, তাদের জন্য আপনাকে একটা সুরক্ষা, একটা সেফটি নেট রাখতে হয়। সেই সেফটি নেটটা রাখতে হবে, কিন্তু এর কোনো পুরো আয়োজনের কোনোটুকুই আমি আসলে অন্তর্ভুক্তিমূলক বলতে রাজি না। আমরা যদি একটু দলিত বা হিজড়া তথাকথিত যে প্রান্তিক পরিচয়ের মানুষদেরকে ক্ষেত্রে আমরা যদি বলি যে সামাজিক স্বীকৃতির অভাব শুধুমাত্র অর্থনৈতিক না, বরং গভীরভাবে সাংস্কৃতিক এবং অনেকখানি মানসিক। এই ক্ষেত্রে আসলে এই ধরনের এক্সক্লুশন সমাজ থেকে দূর করতে গেলে কী ধরনের চিন্তা বা কী ধরনের ন্যারেটিভ শিফট বা পরিবর্তনটা প্রয়োজন?
একেবারে সবচেয়ে ডিস্টার্বিং এক্সাম্পলটা যদি নিই আমরা এই সময়কালে, সেটা হচ্ছে যে হিজড়া বা রূপান্তরকামী যে মানুষদেরকে বলা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন বাংলাদেশের বেশিরভাগ মানুষের হিজড়া সম্পর্কিত দৃশ্যকল্পগুলিতে কি আছে? আপনার মাথায় কি আছে? এই দৃশ্যকল্প, যে আপনার যে ভিজুয়াল মেমোরি, সেই ভিজুয়াল মেমোরিতে আপনার হিজড়া আপনি কোথায় কোথায় কি দেখেন? রাস্তায় টাকা তুলছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো হ্যারাস করছে, এম্বারাস করছে, একটু ইনসিস্টেন্টলি বলছে, করছে। এর বাইরে কিন্তু দেখবেন যে মানুষের বেশিরভাগই তাদের জীবন ওই মানুষগুলি সম্পর্কে আর কোনো ধারণা নাই, এখন যদি আপনি একটু গভীরভাবে দেখতে যান যে এই মানুষগুলি কোত্থেকে আসলো, কিভাবে এরকম একটা জীবিকা বেছে নিল, এরকম একটা জীবিকাকে তারা বেছে নিল যেটা অন্যদের জন্য অস্বস্তিকর, তাহলে আপনি দেখবেন কি যে কোনো না কোনো জায়গায় তাদের এই যে মনোদৈহিক যেই বাস্তবতা, সেই বাস্তবতাটাকে সমাজ জায়গা করে দিতে পারছে না, আমাদের আধুনিক সমাজ। অথচ আপনি দেখবেন যে সনাতন সমাজ আধুনিকের আগে, সেখানে খুব বড় কোনো সমস্যা ছিল না। অবশ্যই তারা সেখানেও একটা আলাদা বিশেষ সংস্কৃতি ছিল, তাদের নিজেদের একটা ছিল, কিন্তু সনাতন সমাজ মনে করতো যে এদেরকে বাঁচিয়ে রাখবার, এবং অ্যাটলিস্ট আজকে যেভাবে আমরা দেখি তার চেয়ে তাদেরও একটা জায়গা ছিল সেখানে। এখন আপনি যদি আমাদের যে দৃশ্যকল্পগুলি বদলে গেল, যেমন আমাদের ছোটোবেলায় আছে যে কোথাও কোনো বাড়িতে সন্তান হলে তারা এসে সেই সন্তানটিকে তাদের মতো করে কিছু আচার অনুষ্ঠান করে। আপনি যদি পুরনো বইপত্র খোঁজেন দেখবেন যে এই ধরনের আলাপও আছে, তারা একই দেহে শিব ও পার্বতী, হ্যাঁ, একই দেহে শিব ও পার্বতী, তাদেরকে একটা সমীহ করা। এবং তারা তো আসলেই সমাজের অদ্ভুত প্রকৃতির এক খেয়ালে যেসব মানুষ হয়, যারা একটা মন আর শরীরের যেই লৈঙ্গিক সেটার মিসম্যাচ হয়ে যায়, এটা তো ঘটে। এবং অনেক ট্র্যাজেডি ঘটে, যে এই 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 এমন হয়েছে যে সে সাধারণ স্কুলে যেত, স্কুলে নানা ধরনের নিগ্রহের শিকার হয়। আমি একটি ঘটনা শুনে জানতাম, যেখানে হচ্ছে যে যাকে বাবা মা ছেলে হিসেবে দেখছে, সে যথেষ্ট ছেলের মতো আচরণ করছে না, ছোট বাচ্চা, এবং এটার জন্য বাবা এত বেশি মায়ের উপরে মেন্টাল টর্চার এবং করেছেন যে একটা সময় মা সুইসাইড করে ফেলেছে। তারপরে ছেলে বাড়ি ছেড়ে সে এই কমিউনিটিতে হয়েছে। তো এদেরকে ভিতর থেকে জানবার প্রথমত হচ্ছে যে একটা জেনোফোবিক কাজ করে। জেনোফোবিক মানে হচ্ছে অজানা কোনো কিছু, যেটাকে আমি ভালো মতো জানি না, সেটার প্রতি ভীতি, সেটার প্রতি যে ভীতি, সেই ভীতিটা কাজ করে। তো এই ভীতির জায়গা থেকে, ভীতি তো নানাভাবে হয়, এই মানুষগুলিকে আমরা কিভাবে কতটুকু করব? প্রথমত আমাদের ওই যে বললাম যে মাথার ভিতরে তো আমার ওই ছবি ছাড়া আর কিছু নাই। তো ফলে তাদের যে জীবন, আমি এমন হিজড়া চিনি যিনি নামাজ পড়েন, যিনি ধর্মবিদ বিশ্বাসী, এমন হিজড়া চিনি যিনি তার পরিবার যাদের অনেক দূরে বাংলাদেশের কোনো এক গ্রামে তার আয়ে চলে, তারাও যে আর 10টা মানুষের মতোই তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যেই দায়িত্ব, এই বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আসলে খুব বেশি সামনে আসে না। তো এটা তো খুব এক্সট্রিম এক্সাম্পল। এগুলির সাথে আমি আবার ওই যে কি বলে, একটা ব্রড ক্যাটাগরি করার পক্ষপাতী না, কারণ হিজড়া, দলিত, হরিজন এগুলি যে একবারে বলা হয়, এটা আমি ঠিক পছন্দ করি না, কারণ প্রত্যেকের মতো করে এক একটা আছে। এখন আপনি যেমন বিভিন্ন শহরে হরিজনদের যেই পেশাগত স্বীকৃতি, তার যে সংগ্রাম, সেই জায়গাটাতে যেই তারা তো মূলত ঐতিহাসিকভাবে পৌর ব্যবস্থার মধ্যে ক্লিনারের কাজ করতেন নানাভাবে। এখন দেখা যাচ্ছে যে ক্লিনারের চাকরি, ওটা যেহেতু সরকারি চাকরি, সেহেতু এটাও একটা খুব আকর্ষণীয় হয়ে গেছে। তারাও গরিব, কিন্তু রাজনৈতিকভাবে হয়তো একটু প্রতিপত্তিশীল,
তারা গিয়ে সেই চাকরিগুলি নিচ্ছে, তারপরে তাদেরকে আবার মানে কি বলে এক ধরনের সাব কন্ট্রাক্ট দিচ্ছে এই কাজগুলি করবার। হ্যাঁ, তো আসলে মানে আমাদের তো রেকগনাইজ করতে হবে যে একটা সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু যোগ করে, মানুষ কিছু না কিছু যোগ করে। খুব বড় একটা রাজনৈতিক সংঘাতের সময় যখন ওই আহত শিক্ষার্থীকে কেউ বাঁচাতে যায়নি, আপনাদের মনে থাকার কথা যে 2-3 হিজড়া এগিয়ে গিয়েছিলেন ওই 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 শিক্ষার্থীটির প্রাণ রক্ষায়। হ্যাঁ, তো ফলে আমাদের প্রথমত এই যেই ধরনের মানে না জানা থেকে তৈরি হওয়া যে ভয়, সেই ভয়টাকে প্রথমত সরাতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে জানতে হবে মানুষগুলিকে। আমরা যদি এমন একটা ভবিষ্যৎ সমাজ কল্পনা করি বাংলাদেশের জন্য, যেখানে আসলে এমন একটা কাঠামো, যেখানে ভাষাগত বৈচিত্র্য বা সাংস্কৃতিক সামাজিক বৈচিত্র্য রাষ্ট্রচর্চার একটা কেন্দ্রে নিয়ে আসা হবে, সেক্ষেত্রে সেই জায়গাটায় পৌঁছাতে আসলে আমাদের বর্তমান চিন্তা বা কী ধরনের প্রতিষ্ঠান, কী ধরনের পরিবর্তন দরকার বলে আপনার মনে হয়? প্রথমত এগুলিকে রাষ্ট্রের কেন্দ্রে নেওয়া যাবে না। মানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মানে রাষ্ট্র প্রতিষ্ঠান হিসেবে আমার খুব একটা আস্থা নাই। মানে ঐতিহাসিকভাবে রাষ্ট্রের ইতিহাস বেশি না, মানুষের ইতিহাসের 1% হবে। মানুষের ইতিহাসের লাস্ট 1%-এর রাষ্ট্রের মতো ব্যবস্থাগুলি আছে তার আগে। এবং প্ল্যানেট আর্থের যা যা ক্ষতি করার এই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটা করে ফেলেছে। এটা মূলত হচ্ছে মানে আদতে খুব ন্যাচারালি ভায়োলেন্ট, কারণ এটা ভায়োলেন্সের ম্যানেজমেন্ট। হ্যাঁ, তার আগে 99% সময় মানুষ তাদের জীবন রাষ্ট্র ছাড়াই ম্যানেজ করেছিল নিজেরা। ওই জিনিসটাকে আমরা সমাজ বলি, যে আমাদের মানুষের ইতিহাসকে সমাজ থেকে ক্রমাগত রাষ্ট্র হয়ে ওঠা এভাবে দেখা যেতে পারে। উল্টাভাবে দেখা যেতে পারে যে রাষ্ট্র হচ্ছে সমাজের প্রতিটা জিনিস, মানুষের জীবন সেটা দখল করছে। একজন মানুষ যখন বিয়ে করতে যায় তাকে রাষ্ট্রকে কর দিতে হয়। সেখান থেকে শুরু করে আপনি দেখবেন যে রাষ্ট্রের একটাই উদ্দেশ্য যে আর কি করের আওতায় আনা যাবে, তার উপরে ভর করে তার বিশাল যে আমলাতন্ত্র এবং তার যেই সেটাকে পুষবে এইরকম একটা জায়গায়। ফলে এখন যেহেতু আধুনিক ইতিহাসটাই রাষ্ট্রিক ইতিহাস, আমি ইউটোপিয়া বিরোধী লোক না। আমি মনে করি ইউটোপিয়া গুরুত্বপূর্ণ। মানে আপনি 18th সেঞ্চুরির ইউরোপেও, 17th সেঞ্চুরি ইউরোপেও নারীরা যে পড়ালেখা করতে পারবে, নারীরা যে ভোট দিতে পারবে, এটা একটা ইউটোপিয়া ছিল কিন্তু। এবং যারা ভাবতেন তাদেরকে বলা হতো, অন্যরা বলতো যে এরা ইউটোপিয়ান। হ্যাঁ, কিন্তু আজকে তো আর সেই পরিস্থিতি নাই। হ্যাঁ, তো কাজেই আমি ইউটোপিয়া বিরোধী লোক না। তো আমার ইউটোপিয়া হচ্ছে যে ক্রমাগতভাবে রাষ্ট্র ইঞ্জিনিয়ার্ড হয়ে আমাদের সমাজ জীবন থেকে, কারণ আমি মনে করি যে রাষ্ট্রের ব্যবস্থাপনা ছাড়াও মানুষ স্বতন্ত্রভাবে নিজের সমাজ জীবনে নিজেদের বোঝাপড়া আপনি, এবং আসলে রাষ্ট্র কথাটার পুরনো মানে তাই বাংলা ভাষাতে, মানে রাষ্ট্র আপনি যদি ডিকশনারি খুলেও দেখেন, এটার মানে হচ্ছে যে এক কথা আছে না, গ্রাম্যয় রাষ্ট্র হইল। এটার মানে হচ্ছে যে একটা সোশ্যাল কনসেনসাস তৈরি হলো, একটা সামাজিক চুক্তি তৈরি হলো। ফলে ওই জায়গায় রাষ্ট্রকে আমরা করতে চাই। কিন্তু রাষ্ট্র বাহু বলাশ্রিতম মনুসংহিতার কথা, যেটা হচ্ছে যে রাষ্ট্র হচ্ছে গায়ের জোরে চলা রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং এটা ধরে নেয় যে পুলিশ না থাকলে বাকি সবার মধ্যে মারামারি হয়ে যাবে। খুব বৈপ্লবিক সময়ে কিন্তু এগুলি দেখা যায়। যেমন 71-এর 16ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত সামাজিক অপরাধ, আমাদের পুলিশ নাই হয়ে গিয়েছিল 24-এর 36 জুলাইয়ের পরে। আমাদের নিরাপত্তার ব্যবস্থা কিভাবে ঢাকা শহর থেকে শুরু করে আলাদা করে কি পেটি ক্রাইম বেড়েছিল? না,
বরং কমেছিল, আমি শিওর। তার মানে হচ্ছে যে পুলিশ তো এখনও এফেক্টিভলি নাই, কিন্তু তার আগ পর্যন্ত আমরা কিন্তু বিশ্বাস করতাম পুলিশ না থাকলে সবার সাথে সবার মারামারি লেগে যাবে, লেগে যাবে। মানে আমরা তো পুলিশ ছাড়াও চলেছি কত, প্রায় মাসখানেক, এবং আলাদা করে খুব রাজনৈতিক মানে কর্মীরা নিজেদের মতো করে মারামারিটি করেছে, কিন্তু সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করেছে, এবং সেই সামর্থ্য আছে মানুষের। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটা না থাকার কারণে, এবং তখন আমি বলেছিলাম যে ওইটাই সুযোগ ছিল যে এরপরে আমি পুলিশ কখন কোথায় কতটুকু চাই সেটা রিডিফাইন করার। শুধুমাত্র পুলিশকে ফিরিয়ে পুলিশকে এমনকি ওই যে ছাত্র হলের শেষে আমি দেখতাম যে ছাত্র হলের গেস্ট রুম থেকে শুরু সব জায়গায় পুলিশ বসে আছে, তা আমি এবং কি উপাচার্য কার্যালয়ে পুলিশ 15 জন পুলিশ বসে থাকে। তা এখন অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি এমন কোনো জায়গায় যেতে চাই না যেখানে 12-15 জন পুলিশ আমাকে পাহারা দেবে আমারই শিক্ষার্থীদের কাছ থেকে। ওইটা আমি করতে চাই না, বরঞ্চ আমি মনে করি যে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। এটা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লজ্জার, কারণ বিশ্ববিদ্যালয় একটা সামাজিক প্রতিষ্ঠান, একটা সামাজিক প্রতিষ্ঠান। তো এই জন্য আমি যেভাবে দেখি যে আজকে দেখি যে একটা আলাপ হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া দরকার। আমি মনেই করি না যে এগুলি সব বাকওয়াজি, ছাত্র রাজনীতি বন্ধ করবার কিছু নাই, কিন্তু ছাত্রদের আবাসিক জায়গাগুলিতে এগুলিকে রাজনৈতিক মুক্ত করা দরকার। ওখানে ফার্স্ট ইয়ারের ছাত্রদের সবচেয়ে আগে আসন দেওয়া দরকার, তারপরে আপনি সংকট থাকলে মেধার ভিত্তিতে এই করতে পারেন। কিন্তু ওটা তো আমার থাকা, খাওয়া, ঘুমানো, শোয়ার জায়গা, সেখানে কেন রাজনীতি ঢুকবে? তেমনি আমি আপনি বলছেন যে আমি কোন সমাজ কল্পনা করি, যেই সমাজে মানুষের ব্যক্তি এবং সামাজিক জীবন থেকে রাষ্ট্রের থাবা ক্রমাগতভাবে কমতে থাকবে, ক্রমাগতভাবে কমতে থাকবে, মানুষ নিজেদের মধ্যে নিজেদের বোঝাপড়ার মধ্য দিয়ে নিজেদের জীবন করবে। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। অন্য সব জায়গায় দেখবেন যে সরকার স্কুল তৈরি করে সামাজিক ব্যবস্থাপনায় ছেড়ে দেয়, মানে তারা একটা করে দেয়, স্কুল কমিটি করে দেয়, করে দেয়, সরকার তৈরি করে। আর আমাদের এখানে সামাজিক ব্যবস্থাপনায় স্কুল তৈরি করে সরকারের হাতে তুলে দেওয়া হয়, যে সরকারি এমপিওভুক্ত তৈরি করা। তো এটা আসলে ওই সমাজ আর রাষ্ট্রের যেই দ্বন্দ্বটা আছে, এই দ্বন্দ্বের জায়গা থেকে আমি দেখতে পাই যে রাষ্ট্র, মানে যেহেতু সমস্যা না থাকলে রাষ্ট্রও থাকে না, সেহেতু রাষ্ট্র নিশ্চিত করে যেন সমস্যা থাকে। আর ফলে ওই জায়গায় বিকল্প হিসেবে আমি সমাজের শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো পথ দেখি না। যে বাংলাদেশের বা উন্নয়নের যে ধারণাটা আমরা দেখি, সেটা হচ্ছে অনেক সময় একটা নির্দিষ্ট মডেলের উপর নির্ভর করে, যেমন অবকাঠামো, জিডিপি বা বড় বড় প্রকল্প ইত্যাদি। এই ক্ষেত্রে আপনার গবেষণার আলোকে জানতে চাই যে এই ডমিনেন্ট উন্নয়ন প্রকল্পের বাইরে কি এমন কোনো ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বা কোনো কিছু কীভাবে তৈরি হতে পারে যেটা আসলে আপনি মনে করেন যে কার্যকর করা ইজি বা সেটা আসলে বেশি প্রভাব ফেলবে? এখন তো উন্নয়ন চর্চায় মানে ওই যারা একেবারেই মানে উন্নয়ন তো হচ্ছে রাজনৈতিক বলচালের বাইরে। পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন ঘটে, কিন্তু পরিবর্তন আপনার ধরেন যে রেভলিউশনেও হতে পারে, আবার আপনি চাইলেও ঠিকই রাখতে পারবেন না যে এভলিউশনের জায়গা থেকে পরিবর্তন করতে থাকবে। কিন্তু উন্নয়ন বলা হচ্ছে খুব সহজ করে নিলে যেটা হচ্ছে যেই পরিবর্তনটা আগে থেকে প্ল্যান করা হয়েছে, মানে একটা প্ল্যান চেঞ্জ আমি করব, এই প্ল্যান চেঞ্জটা খুব মানে বিপজ্জনক কাজ। কারণ প্ল্যান চেঞ্জ আপনি সাধারণত উন্নয়নের এই জন্য সরকারেরও রাজনীতিরও খুব পছন্দের শব্দ উন্নয়ন, কারণ হচ্ছে যে তাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের রাজনীতি দিয়ে সোশ্যাল সোসাইটির ইঞ্জিনিয়ারিং করবার এই ক্ষমতাটা, রাজনৈতিক ক্ষমতাটা তাদের থাকে। হ্যাঁ, তো ফলে প্রথমত রাজনৈতিক ক্ষমতা তাড়িত উন্নয়ন এটা সাধারণত মানে কাউন্টার প্রোডাক্টিভ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। রাজনৈতিক ক্ষমতা তাড়িত উন্নয়ন মানে নিদেন পক্ষে ওটার, এবং তার মধ্যে যখন রাজনীতির সাথে যখন অর্থনৈতিক লুটপাট যুক্ত থাকে, অর্থনৈতিক লুটপাট এবং তার উপরে আমাদের এখন উন্নয়ন ধারণায় বাজার ব্যবস্থাকে যেভাবে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, যে বাজার ব্যবস্থার হাতে বাজার ব্যবস্থা সব কিছু করবে। তো সেই জায়গায় আমি এই ডমিনেন্ট উন্নয়ন ভাবনার
ক্ষেত্রে সাংঘাতিকভাবে সন্দেহপ্রবণ এবং সংশয়বাদী এই ডমিনেন্ট উন্নয়ন ভাবনায়। এখন আমি আবার অন্য দিক থেকে যখন দেখি কি যে আমাদের এখানে মানুষের যেই অর্থনৈতিক সংগ্রাম, এই অর্থনৈতিক সংগ্রামে সরকার বা রাষ্ট্র কোনো সহায়ক শক্তি না, বরঞ্চ এটাই হচ্ছে মানুষ টিকেই থাকে হচ্ছে এই সরকার রাষ্ট্রের বিপরীতে করে, মানে প্রান্তিক মানুষেরা। আপনি ধরেন যে ইনফর্মাল ইকোনমিতে আপনি দেখেন, ইনফর্মাল ইকোনমির যে কোনো ধরনের ট্রেড বিজনেস কি আপনি জিজ্ঞেস করেন তার বেসিক প্রবলেম কি, তার বেসিক প্রবলেম হচ্ছে প্রশাসন। তার সবচেয়ে বড় সমস্যা, তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রশাসন। হ্যাঁ, তো এখন এখানে মানে আমাদের যদি বাজার পরিবাহিত ব্যবস্থাগুলি হয়ও, আমি কিছু গবেষণা আমি করেছিলাম যে এইগুলি, যেমন সিরাজগঞ্জের একদম খুবই দারিদ্র পীড়িত এলাকায় প্রায় কয়েকশো পরিবারের মূল আয় ছিল হচ্ছে বাঁশের খাঁচা তৈরি করা। ওই বাঁশের খাঁচায় করে রাজশাহী এবং ওই অঞ্চলের এই সামনে আমগুলি ঢাকায় আসতো। গত 10-15 বছরে এই বাঁশের খাঁচাগুলি রিপ্লেসড হয়েছে ফ্যাক্টরি মেড প্লাস্টিকের ক্রেট দিয়ে। আচ্ছা, এখন প্লাস্টিক ফ্যাক্টরি কিছু কর্মসংস্থান তৈরি করছে, কিন্তু মানে আমাদের তো আর এই 2026 সালে এসে পরিবেশ প্রশ্নটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ উন্নয়ন এবং রাষ্ট্রের বিকাশ যা কিছু মিলিয়ে আমরা পৃথিবী নামের গ্রহটার 12টা বাজিয়ে ফেলেছি, যেটা আমাদের জন্য প্রায় সুইসাইডাল হয়ে গেছে, এবং এই বিষয়ে আর কোনো তো মতভিন্নতা নাই। তো ফলে আজকে যে কোনো উন্নয়ন মডেলের প্রথম হতে হবে যে প্রথমত এটার যেই কোনো ধরনের এটা কে এর মূল্য চুকাবে, কেউ না কেউ মূল্য চুকায়। আর হচ্ছে যে পরিবর্তন যদি প্ল্যান চেঞ্জড হয়, আমি এই মুহূর্তে আগামী 20 বছরে বাংলাদেশের বড় কোনো মেগা প্রজেক্টের বিরোধী। হ্যাঁ, এমনকি অনেক ক্ষেত্রে আপনারা মনে করতে পারবেন রাস্তা তৈরি একটা নিষ্পাপ বিষয়। হ্যাঁ, এবং কিন্তু আমি নিজে দেখেছি যে রাস্তা তৈরির মধ্য দিয়ে একটা জনগোষ্ঠীর যাবতীয় টিকে থাকবার শর্ত কী করে লুটপাট হয়ে যায়। বান্দরবানের কয়েকটি পার্বত্য চট্টগ্রামের যে প্রত্যন্ত অঞ্চলগুলি, সেই প্রত্যন্ত অঞ্চলগুলিতে উন্নয়নের নামে রাস্তা হলো, সেই রাস্তা দিয়ে দেখা গেল যে মূলত গাছ, মানে বনজ সম্পদ, গাছপালা, কাঠ, এগুলি সব উজাড় হলো। উজাড় হওয়ার ফলে ওখানকার ওই গ্রামগুলির একমাত্র খাওয়ার পানির উৎস ছিল ঝর্ণা। পাহাড়ে গাছ কেটে ফেলার ফলে ভূমিক্ষয়, সেই ভূমিক্ষয়ের মধ্য দিয়ে দেখা গেল যে ঝর্ণাগুলি সব শুকিয়ে মরে গেল, সেই গ্রামগুলি আর ওখানে টিকেই থাকতে পারলো না। এখন ওই রাস্তাটি করবার আগে কেউ কি ওনাদের জিজ্ঞেস করেছিল যে আপনারা এই রাস্তাটি চান কিনা, নাকি ওনাদের মানতে বাধ্য হয়েছেন? ওনারা মানতে যে এই রাস্তাটি মানে আমাদের উন্নয়ন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদেরও, মানে এতটা মনোযোগ দিয়ে আমার জন্য যে প্রস্তুতি নিয়ে যে প্রশ্নগুলি করেছেন, কথা বলতে পেরে আমিও আনন্দিত। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।